আজকে হচ্ছে অ্যাডমিশনের একটা টপিকের উপর। তো যাদের পরীক্ষা চলমান, তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় শেষ, তো অ্যাডমিশনের ভর্তি প্রস্তুতির জন্য কিন্তু হাতে সময় কিন্তু কম থাকে। বিশেষ করে এই কম সময়ে একটা ভালো গোছানো প্রস্তুতি কিন্তু আমাদের লাগবে, না হলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা খুব 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 বেশি কঠিন হয়ে যাবে। তো এই অল্প সময়ে ভালো প্রস্তুতি কারা নিতে পারে জানো? বিশেষ করে যারা একাডেমিক পড়াটা একটু ভালো মতো বুঝে শুনে করে আসছে। একাডেমিক কিন্তু বিভিন্ন টপিক থাকে, যেমন তুমি যদি 9-10 যে বেসিক যে বিষয়গুলো আছে, সন্ধি আছে, সমাস আছে, কারক আছে, বাক্য রূপান্তর, পদ প্রকরণ, এটসেট্রা এটসেট্রা, এই যে এই টপিকগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। কিন্তু তুমি যদি 8-10 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, বিশেষ করে ঢাবি খ ইউনিট অর্থাৎ মানবিক, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য এইখানে 8-10 বছরের বিগত প্রশ্নে কিন্তু দেখা যায় 1 মার্ক কিন্তু এই ধ্বনীয় বর্ণের উপর কমন থাকে। তাছাড়াও দেখা যায় কি তোমাদের বাংলা অভিধান থেকে প্রশ্ন আসে, তারপর নির্মিতি বা মুখস্থ পাঠ যে আসে ওইখান থেকে বাগধারা, সমার্থক, আর এটসেট্রা এটসেট্রা বিভিন্ন কিছু আসে। কিন্তু একটা বিষয় যে কমন, সেই কমন বিষয়টা কিন্তু হচ্ছে এই ধ্বনি আর বর্ণ। বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো যে কতটা ইম্পর্টেন্ট। তো এখন থেকে যদি একটু বেসিকটা ভালো মতো ক্লিয়ার করে নেওয়া যায় না, তাহলে কিন্তু পরীক্ষার পরবর্তীতে তোমাকে আর হন্যে হয়ে ঘুরতে হবে না, আমি কোথায় যাব, কি পড়বো না পড়বো, কিভাবে শুরু করবো, আমার তো বেসিকই দুর্বল। এই বিষয়গুলো কিন্তু আর সমস্যার সম্মুখীন হতে হবে না। বুঝছো? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মোহাম্মদপুর থেকে, আচ্ছা ঠিক আছে। একজন সাইদপুর থেকে ইমরানুল হক, আচ্ছা। জি আনিকা, ওয়ালাইকুম আসসালাম। গলা চিপা থেকে কে? নামটা কিন্তু খুব চমৎকার, কিন্তু গলা চিপা। তুমি কি গলা চিপে দাও নাকি মানুষের? কি জানি, নাম শুনে আমার ভয় করতেছে কিন্তু। আচ্ছা, সাফি ফার্মগেট থেকে। ভাইয়া আমিও ফার্মগেটে আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কিন্তু এখনো কিন্তু অনেকে জয়েন হও নাই, কিন্তু আমি বলে দিচ্ছি দ্রুত কিন্তু তোমাদের বন্ধুদেরকে মেনশন করো আর শেয়ার করো। আমি কিন্তু এক্ষুনি ক্লাস শুরু করবো, আর সর্বোচ্চ 2 মিনিট আমি এর মধ্যে কিন্তু ক্লাসটা শুরু করে দিব। যারা কিন্তু শুরু থেকে থাকবে না, লাস্টে কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু একটু প্র্যাকটিস সেশন রেখেছি। ওই প্র্যাকটিস সেশনে কিন্তু তোমাদের টেস্ট করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত কারা মনোযোগ সহকারে ক্লাসটা আসলে করেছে এবং বুঝেছে। যে কোনো সমস্যা ক্লাসের মধ্যে বুঝতে পারবো না, আমাকে ইমিডিয়েট প্রশ্ন করবা, যতদূর সম্ভব আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বুঝেছো? আচ্ছা ঠিক আছে, মোটামুটি বেশ ভালোই তোমরা সংযুক্ত হয়েছো। তাহলে আমি আর এখানে সময় নষ্ট না করি, নতুন করে যারাই যুক্ত হচ্ছ সকলকে আমি স্বাগতম জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য অ্যাডমিশনের বাংলা প্রথম ফ্রি ক্লাস ধ্বনি ও বর্ণ এই টপিকের উপর। ওকে, ক্লিয়ার? চলো ক্লাসে যাই। আচ্ছা, শুরুতেই টপিকের নাম হচ্ছে কি, এই হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ, তাই তো? এখন এই ধ্বনি আর এই যে বর্ণ, এই ধ্বনি ও বর্ণের মধ্যে কিন্তু আমাদের একটু প্যাচ লেগে যায় যে ভাই ধ্বনি কি আর বর্ণ কি। এই যে আমি তোমাদের সাথে যে কথা বলতেছি, তাই না? যদি 9-10 কেউ ভালো মতো গ্রামারটা পড়ে আসো, তাহলে কিন্তু বেসিক বিষয়গুলো ক্লিয়ার থাকে, আর অ্যাডমিশনে কিন্তু এইখান থেকে আসবে। খুব বেশি পেঁচালো এখন মনে হচ্ছে, আগে পড়ে থাকলে এখন কিন্তু আর কষ্ট হবে না। ধ্বনি কি? এই দেখো, আমাদের কিন্তু বিভিন্ন বাকযন্ত্র রয়েছে, আমার কণ্ঠনালী রয়েছে, আমার জিহ্বা রয়েছে, আলজিভ রয়েছে, ঠোঁট রয়েছে, দন্ত রয়েছে, দন্তমূল রয়েছে, এই যে ফুসফুস রয়েছে, শ্বাসনালী রয়েছে, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, যে সকল বিষয়ের দ্বারা আমরা কিন্তু ধ্বনি উচ্চারণ করি, এই হচ্ছে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তোমার বাক প্রত্যঙ্গ। এখন এই বাক প্রত্যঙ্গের দ্বারা উচ্চারিত প্রত্যেকটা আওয়াজ হচ্ছে ধ্বনি। এই বিষয়টা একটু মনে রাখো কিন্তু। দেখো, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত প্রত্যেকটা আওয়াজ কি তোমার ধ্বনি। এবং এই যে আওয়াজ, আমি এখন কথা বলতেছি, তোমরা কিন্তু কথাটা কিন্তু দেখতে পারতেছো না, কথাটা জাস্ট শুনতে পারতেছো, তাই তো? আমরা যখন কোনো 1-to-1 বা মাল্টিপল কনভারসেশন করি, সকলের কাছ থেকে আমরা আওয়াজ শুনি, এই আওয়াজটা আমাদের কাছে অর্থপূর্ণ আওয়াজ বলেই কিন্তু এটা ভাষায় স্থান পায়। এখন দেখো, যখন এই আওয়াজটাকে, এই শব্দটাকে আমি শোনা থেকে এবার একটু দেখানোর বিষয়বস্তুতে রূপান্তর করব। মনে করো আমি বললাম অ,
অ, জাস্ট শুনতে পাচ্ছ, তাই তো, দেখতে পাচ্ছ না। এখন এই অটাকে যখন আমি লিখে প্রকাশ করলাম, এখন এটা কি হলো? এখন হলো তোমার একটা বর্ণ। তাহলে এই যে বেসিক বাট ইম্পর্টেন্ট এই যে একটা পার্থক্যটা রয়েছে, এটা কিন্তু সবার একটু জানা থাকা দরকার। তাহলে ধ্বনি ও বর্ণটা কি, আবার আমার সাথে সাথে তোমরা একটু খেয়াল করো। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত প্রত্যেকটা আওয়াজই হচ্ছে এক একটা ধ্বনি, আর এই ধ্বনি প্রকাশক যে প্রতীক, ধ্বনি প্রকাশক এই যে প্রতীক, এই প্রতীকগুলোকে আমরা বলি হচ্ছে বর্ণ। আশা করি ধ্বনি আর বর্ণের মধ্যে আর কোনো কিন্তু ডিফারেন্সের সমস্যা হবে না। এখন দেখো, ধ্বনি ও বর্ণের কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে। বিশেষ করে আমাদের যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? দেখো, বাংলা ভাষায় একেবারে মৌলিক, মৌলিক মানে হচ্ছে তোমার একেবারে প্রাইম বলতে পারি, স্বাধীন বলতে পারি। এই আমাদের কাছে মৌলিক ধ্বনি রয়েছে তোমার 37টা, তাই তো। এখন এই 37টা ধ্বনিকে আমি একটু দুই ভাগে ভাগ করে ফেলি, স্প্লিট করে দিই। দেখো, 37কে যদি এইভাবে আমি ভাগ করে ফেলি, একদিকে আমি রাখলাম 30, আর একদিকে আমি রাখলাম হচ্ছে 7। তাহলে দেখো, এই যে 7টি মৌলিক, এই 7টি মৌলিক হচ্ছে আমার মৌলিক স্বরধ্বনি। কারণ কি, ধ্বনিগুলোকে কিন্তু আমি বিস্তৃত অর্থে দুই ভাগে ভাগ করি। একদিকে যায় স্বরধ্বনি, আর একদিকে যায় হচ্ছে আমার ব্যঞ্জন ধ্বনি। এরপরে এই ধ্বনিগুলোর পরবর্তীতে আমার আসে কি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে আগে আমরা একটু ধ্বনি নিয়ে আলোচনা করি। দেখো, তোমরা হয়তো অনেকে জানো যে 7টি মৌলিক স্বরধ্বনি কি, তারপর আমি তোমাদের একটু জানাই, যারা জানো না তাদের জ্ঞাতার্থে। দেখো, এই যে 7টা যে মৌলিক স্বরধ্বনি না, এই 7টা মৌলিক স্বরধ্বনি হচ্ছে অ, আ, রস্বই, রস্যু, এ, ও, আর একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে কি এ। তাহলে এই হচ্ছে আমার 7টা মোটামুটি মৌলিক স্বরধ্বনি। আর আমাদের ব্যঞ্জন বর্ণ রয়েছে কিন্তু 39টা, কিন্তু 39টা কিন্তু ব্যঞ্জন ধ্বনি না। এই যে এইগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার মৌলিক ব্যঞ্জন কয়টা আছে? মৌলিক ব্যঞ্জন আছে আমার 30টি, আর মৌলিক স্বরধ্বনি আছে কি আমার 7টা। আশা করি এই বিষয়টা তোমাদের মনে থাকবে। এখন দেখো, এইখান থেকে আমি কিন্তু আরেকটু সহজে আরেকটা বিষয় শিখে ফেলতে পারি, একটু পরে বলতাম, এখনই তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে মৌলিক স্বরধ্বনি, এই স্বরধ্বনির সাথে সাথে আরেকটা বিষয় সিমিলার আছে। 7টা মৌলিক স্বরধ্বনি, 7টা আনুনাসিক, ব্যাস শেষ। দেখো, আনুনাসিক শব্দটার কথার অর্থ কি? আমরা যখন স্বরধ্বনিগুলো তোমার উচ্চারণ করি, তখন কিন্তু আমাদের এই যে বাকযন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও কিন্তু বাধা পায় না। বিশেষ করে বাধা পায় হচ্ছে তোমার কোথায়? ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে। এখন যখন মনে করো কিছু কিছু স্বরধ্বনি আমি উচ্চারণ করতে গিয়ে দেখা যায় কি, কোমল তালুটা একটু নিচে নামে। এই নিচে নামার সময় কিছুটা বাতাস মুখের পাশাপাশি নাক দিয়েও বের হয়ে আসে। এই যে নাক দিয়ে যখন বাতাসটা বের হয়ে যায় না, তখন এটাকে বলে আনুনাসিকতা। এখন এই আনুনাসিকতা বোঝানোর জন্য কিন্তু একটা বিশেষ চিহ্ন আছে। কি চিহ্ন? আনুনাসিকতা বোঝানোর জন্য আমার কাছে হচ্ছে কি, এই হলো তোমার চন্দ্রবিন্দু, তাই তো। এই চন্দ্রবিন্দুটাকে কি বলি? আনুনাসিকতা। দেখো, আবার লিখতেছি, দাঁড়াও। চন্দ্রবিন্দু আনুনাসিকতা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু। এখন দেখো, আমার কাছে মৌলিক স্বরধ্বনি আছে কয়টা? মৌলিক স্বরধ্বনি আছে কিন্তু 7টা। এই 7টা মৌলিক স্বরধ্বনির উপরে আমি প্রত্যেকটার উপরে একটু চন্দ্রবিন্দু প্লাস করে লাগাই দেব। আমি যদি আয়ের উপর একটা চন্দ্রবিন্দু দিই, আয়ের উপর একটা দিই, এই প্রত্যেকটা মৌলিক স্বরধ্বনির উপর চন্দ্রবিন্দু দিলে কি হয়ে যাবে? তারা হয়ে যাবে আনুনাসিক। তখন তাদের উচ্চারণ করতে গেলে মুখের পাশাপাশি একটু নাক দিয়েও হালকা একটু বাতাস বের হয়ে আসবে। বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে আনুনাসিকতা, এর পাশাপাশি আমাদের কিন্তু আরো বিভিন্ন কিছু আছে। ধ্বনি তো মোটামুটি শেষ করলাম, তাই না? এখন বাদবাকি যেটুকু আলোচনা আছে সেটা আমি হচ্ছে পার্ট করে তোমাদের দেখাবো। স্বরধ্বনির মধ্যে স্বরধ্বনির প্রকারভেদ আসবে, ব্যঞ্জন ধ্বনির মধ্যে ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ আসবে। আপাতত আমরা হচ্ছে ইন্ট্রোটা একটু দেখতে থাকি, বুঝতে পারছো? দেখো, এখন আমি যদি তোমাদের বলি বর্ণের দিকে এবার একটু আসি আমরা। বর্ণ কিন্তু আগেই বলেছি যে ধ্বনিকে যে প্রতীক দ্বারা প্রকাশ করি, প্রতীকটা হচ্ছে আমার বর্ণ। এখন স্বরবর্ণ কয়টা? মাঝে মাঝে দেখি বিভিন্ন স্টুডেন্টদেরকে বলে স্বরবর্ণ কয়টা?
আটকায়া যায়। আমি চিন্তা করি ওরা কি পড়ে নাই নাকি। আবার বলি ব্যঞ্জন বর্ণ কয়টা, বলে 11টা। আমি কি ব্যাপার, আকাশ থেকে পড়ার মতো অবস্থা তো। ব্যঞ্জন বর্ণ যখন বলি 39টা একটু উচ্চারণ করে দেখা হতো, ক খ গ ঘ ম, তারপর ডট 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 ডট, আর পারি না। তো বিষয়টা হচ্ছে ধ্বনীয় বর্ণ যদি আমার শিখতে হয় তাহলে আমার তাকে মনে রাখতে হবে যে কোনটা কয়টা আছে, তাই না? এগুলো কখনো কিন্তু ভুল করা যাবে না। খেয়াল করো, স্বরবর্ণ আমার কাছে 11টা। এখন 11টা কেন, তুমি তো আবার বলবা ভাই এই যে 7টা। আচ্ছা ঠিক আছে, 7টা তো মৌলিক স্বরধ্বনি, আমি উচ্চারণ করি, কিন্তু 11টা কেন? আমি এটা লিখে প্রকাশ করতে পারি 11টা। অ আ রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রি এ ওই ও ও, 11টা। ঠিক আছে, এখন দেখো ব্যঞ্জন বর্ণ কয়টা তাহলে? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টা, তাই তো? তাহলে এই যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা ছিল আমার? 30টা, কিন্তু আমি লিখে প্রকাশ করতে পারি ব্যঞ্জন বর্ণ কিন্তু আমি 39টা। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, এই যে মৌলিক প্রধান যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো অনেক কিছু কিছু বর্ণগুলো কিন্তু আছে। যেমন তোমার রেফ আছে, অনুবর্ণ আছে, সংখ্যা বর্ণ আছে, আর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আছে। সেইগুলো সম্পর্কে এখন একটু জানি। দেখো আমি যদি বলি তোমাদের স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার কার, তাই তো? তাহলে এই স্বরবর্ণকে আমি যখন সংক্ষিপ্ত করে লিখব তখন সেইগুলো আমার কার। এখন কার বর্ণ কয়টা? অনেকে আবার বলবো স্বরবর্ণ যেহেতু 11টা তাহলে কার বর্ণ মনে হয় 11টা। না বাবা, তুমি ভুল। কারণ কার বর্ণ হচ্ছে আমার 10টা। এই যে 11টা স্বরবর্ণের কথা বললাম না, 11টা স্বরবর্ণের ভিতর কিন্তু একটা কিন্তু মাইনাস হয়ে গেছে, এই একটা মাইনাস হয়ে যাবে। এখন একটা কোনটা, কোন বর্ণের কার নেই তোমরা তো অনেকে জানো, সেটা হচ্ছে এই যে অবর্ণ। তোমরা কি কখনো লেখার সময় অকার ব্যবহার করো নাকি? অকার কি কোথায় আসে? অ, এটা কিন্তু কার বর্ণের মধ্যে নেই। এখন কার বর্ণের ভিতর যেহেতু অ নেই, তাহলে অ এর একটা বিশেষ পরিচয় আছে। অটাকে কি বলে? অটাকে বলা হচ্ছে লিন বর্ণ। লিন বর্ণ, বুঝতে পেরেছো? এটা একটু মনে রাখবে। এই যে বিশেষ বিশেষ যে এক্সেপশনাল বিষয়গুলো আছে না, এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। তখনও তোমাকে দিবে না যে স্বরবর্ণ কয়টা, 11টা লিখো, এটা কখনোই আসবে না। বাট আমাদের জানা থাকতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে কমপ্লেক্স টপিক গুলোতে যাওয়ার সময় তোমরা আটকায় যাবা। এখন দেখো ঠিক একইভাবে আমার কাছে কিন্তু অনুবর্ণ আছে। অনুবর্ণ কি কি আছে? এই যে অনুবর্ণের কথা আমি লিখলাম, দেখো অনুবর্ণের ভিতর আমার আছে রেফ। শুরুতে কি আসবে? শুরুতে আমার কাছে আসবে রেফ। এই রেফটা কি? রেফ হচ্ছে এই র এর একটা অনুবর্ণ। মনে রাখবা, রেফ হচ্ছে র এর একটা অনুবর্ণ। আমরা রেফ কিভাবে প্রকাশ করি? র না লিখে কিন্তু আমি এই যে রেফ, এটা এইভাবে লিখতে পারি। বুঝতে পারছো? এরপরে কি আসে? এরপরে আসে আমার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। এই যে হলো আমার ফলা, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। এখন ফলা কয়টা অনেকে মনে রাখতে পারে না। ফলা হচ্ছে 6টা। ব ফলা, ম ফলা, ল ফলা, র ফলা, জ ফলা, ব ফলা, টোটাল হচ্ছে 6টা ফলা। এখন এই যে 6টা ফলা আমি মনে রাখবো কিভাবে? মনে রাখা যায় খুব ছোট্ট একটা বাক্য বলতেছি, বাক্যটার মাধ্যমে কিন্তু তোমরা মনে রাখতে পারবা। খেয়াল করো, দেখো আমি যদি বলি এই আমার মতো যারা লাজুক আছে, আরো অনেকে কিন্তু আছে লাজুক ছেলে, খুব বেশি লজ্জা যাদের, হ্যাঁ অনেকেরই আছে, বিশেষ করে ছেলেরা খুব বেশি লাজুক হয়, আমি বর্তমান যুগে যা দেখতেছি আর কি, এই প্রেক্ষাপটে বললাম। তো ফলা হচ্ছে তোমার 6টা। কি কি ফলা? একটা লাইন বলি, দেখো লাইনের মাধ্যমে কিন্তু মনে রাখা যাবে। আমি যদি বলি যে আমার মতো লাজুক ছেলেদের, আমাদের মতো, তাদের মনে রবে লাজ। লাজ মানে বরকত হয়, আমি এখানে অন্তর্য দিয়ে লিখলাম, তাহলে সহজে মনে রাখতে পারবা সূত্রের আকারে। জাস্ট এই একটা বিষয় একটু খেয়াল করো। দেখো মনে রবে লাজ, আমাদের মনে লাজ আছে, সারা জীবনই থেকে যাবে, এই জন্য আমাদের কিছু হবে না। আবার ওরাই গান গায় যে মামু আমাদের হবে কবে, আমাদের হবে না। এখন দেখো ম, ন, র, ব, ল, জ, দেখো কয়টা বর্ণ আছে এখানে? ম ফলা, ন ফলা, র ফলা, ব ফলা, ল ফলা, জ ফলা, ঠিক আছে না? 6টা। এখন এই কার, এই
ফলা এছাড়াও আরেকটা অনুবর্ণ আছে, সেটাকে বলে বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ, সংক্ষেপ শব্দের অর্থ ছোট করে লেখা। দেখো আমি যদি বলি এই হচ্ছে তোমার বর্ণ সংক্ষেপ, মাঝে মাঝে লেখার সময় কিন্তু আমরা এই কাজটা করি। এই যে দ, মনে করো যে একটা পরিপূর্ণ একটা দ বর্ণ, এটাকে অনেক সময় একটু ছোট্ট করে লিখে ফেলি, এই যে ছোট করে একটু দ, এই যে এইভাবে লিখে খুব ক্ষুদ্র করে। আবার ন, এই যে মনে করো নটাকে এইভাবে লিখে ছোট্ট করে এর সাথে আরেকটা বর্ণ কিন্তু সংযুক্ত করে দেয়। তাহলে টোটাল আমরা দেখা গেল কি পেলাম, এই যে মূল যে প্রধান বর্ণগুলো আছে এর পাশাপাশি আমি কার বর্ণ পেলাম, আমি ফলা পেলাম, আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে তোমার আনুনাসিক বর্ণগুলো দেখলাম, বর্ণ সংক্ষেপ দেখলাম। আচ্ছা, এখন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যুক্ত বর্ণ। দেখো আচ্ছা, এই পেজটা যদি তোমাদের কাছে প্রয়োজনীয় বলে মনে হয় তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, ছোট ছোট ইনফরমেশন গুলো একই জায়গায় গোছানো থাকলো। ওকে, আচ্ছা আমি তোমাদের জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, যদি প্রয়োজন বোধ করো স্ক্রিনশট দিয়ে লিখে রাখো, সমস্যা হবে না। আচ্ছা, একজন বলছো কে, বশিরউদ্দিন আহমেদ, ভাইয়া অ এর নামটা কি জন্য বললেন? ভাইয়া অতকার হয় না, এই জন্য ওটাকে লিন বর্গ বলা হয়, লয় দীর্ঘী ন, লিন বর্ণ, বুঝেছো? এই তো ঐশিতা আক্তার, তুমি সঠিক উত্তরটা বলেছো, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সবাই বেশি বেশি শেয়ার করো, ক্লাসটা বেশি বেশি শেয়ার করো, ক্লাসটা করতে পারলে উপকার পাবে, বেশ কাজে লাগবে তোমাদের। এখান থেকে মোটামুটি কিন্তু 1 মার্ক কনফার্ম ধরে রাখো। গত 8-10 বছরে প্রশ্ন ব্যাংক দেখলে দেখতে পারবা প্রায় 5-6 বার কিন্তু এই প্রশ্নটা আসছে, এখান থেকে আসছে, কিন্তু ধ্বনীয় বর্ণ থেকে একটা মাস্ট 100%। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু পরের আলোচনায় যাই। ওকে, দেখো এরপরে আমাদের কি আসবে, এরপরে আসবে হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। কি আসবে? যুক্ত বর্ণ। এখন দেখো এই যে যে যুক্ত বর্ণ, আমি একটু এইখানেই লিখতেছি, দেখো নাহলে পরের পেজে যাই। আচ্ছা ঠিক আছে, সাইডে একটু করে লিখি, পরে আমি একটা ছক আঁকবো, তো তখন আমার একটু কাজে লাগবে মিডল পেজটা। দেখো এই যে যে যুক্ত বর্ণগুলো আছে না, অনেকেই কিন্তু আমরা জানি যুক্ত বর্ণ কি, আর যুক্ত যেহেতু বলছে তাহলে একের অধিক যুক্ত হবে। একের অধিক বর্ণ যখন পরস্পর সংযুক্ত হয় তখন সেগুলোকে বলে কি, সেগুলোকে বলে তোমার যুক্ত বর্ণ। মনে করো আমি লিখলাম কষ্ট, পেট কটা মূর্ধন্য স, সাথে আবার ট, এই যে এগুলো হচ্ছে যুক্ত বর্ণ। এখন এই যুক্ত বর্ণগুলোকে আমি আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা দেখো তোমার স্বচ্ছ হয়, আবার আরেকটা হয় কি তোমার অস্বচ্ছ, একটা হয় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, চোখে দেখেই বোঝা যায় যে বাবা তুই তো যুক্ত বর্ণ। কিছু কিছু বর্ণ আছে খুব ফাজিল, এমন ভাবে লুকায়া থাকবে আরেকটা বর্ণের মধ্যে, দেখেও চিনতে পারবা না, খুব কষ্ট হবে চিনতে। এই যে আমি যে কথাটা বললাম, আমি যদি ঘন্টা বানান লিখি তাহলে কিন্তু আমার এখানে ন ট সংযুক্ত হবে, কি আসবে না? তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে ন এবং ট সংযুক্ত আছে। কিন্তু এই যে আমি যদি খিও লিখি তাহলে খিওর মধ্যে কি আছে তুমি খালি চোখে কিভাবে দেখে বুঝবা? আবার একটা কথা বলে, এই দেখো তয় রফালা। আচ্ছা তোমাদের কাছে আমি একটু প্রশ্ন রাখলাম, এটা হচ্ছে তয় রফালা, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আর একটু ভালো করে লিখে দিই, দেখো তয় র ফলা। বলতো এই তয় র ফলা তো একটা অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, তাই তো, অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এখন এই তয় র ফলা এর মধ্যে কোন 2টা বর্ণ আছে, কেউ কি বলতে পারবা? দেখি কেউ বলতে পারো কিনা কোন 2টা বর্ণ আছে তয় র ফলা? আচ্ছা ভাইয়া এগুলো থেকে প্রশ্ন কিভাবে আসবে? যেহেতু ভাইয়া তোমার ঢাবিতে 15টা প্রশ্ন থাকবে বাংলা টপিকের উপর এমসিকিউ আকারে, তাহলে তোমাকে এমসিকিউ অ্যান্সার করতে হবে। তোমাকে যদি বলে কার বর্ণ বা কার নেই কোন বর্ণের, 4টা অপশন দিল, লিখলা তুমি অ, বা আবার যদি বলে ওটাকে কোন ধরনের বর্ণ বলে, তুমি লিখলে লিন বর্ণ। তোমাকে যদি বলে মৌলিক স্বরধ্বনি কোনটা, তোমাকে অপশন দিবে 7, 8, 9, 10। এই যে এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু আসবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আছে সেখান থেকে বিগত 3-4 বার প্রশ্ন আসছে, সেই পার্টটা আমি কিন্তু এর পরেই যাব। তো সেই জন্য এই বেসিক কথাবার্তা পরে মূল আলোচনা যখন আসবো তখন ওই বিষয়টা খুব সুন্দর মনোযোগ সহকারে দেখবা, খুব ছোট ছোট শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু শিখে ফেলবো। মনে হয় অনেক কিছু, বাট একটা চার্টের মধ্যে নিয়ে আসলে খুব বেশি সিম্পল হয়ে যায়, বুঝছো?
এই কেউ বলতে পারলো না তয়রা ফলা এটা কোন দুইটা বর্ণ সংযুক্ত আছে? হ্যাঁ, বলো বলো। তয় রফলা, দেখি কে বলে এর ভিতর কোন দুইটা বর্ণ সংযুক্ত আছে। তোমরা কিন্তু ছোট ক্লাসে পড়ে আসছো, লাস্ট ধ্বনীয় বর্ণ যারা পড়ছো তারা পড়ছো 10-এ। আচ্ছা ঠিক আছে, দেখি কেউ না বলতে পারলে আমি তো আছি। এই তো গুড, লাবিব হাসান, ত এবং র। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দরভাবে অ্যান্সার করেছো। খালি চোখে দেখে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই এই ত এর মধ্যে কি আছে। এই ত এর রফলার সঙ্গে আছে ত এবং র, এই দুইটা বর্ণের কি সংযোগেই হয়েছে তোমার তয় রফলা। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ঠিক আছে। এখন দেখো অনেকে আমরা প্রশ্ন আসে, বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে ক্লাসগুলো গেলে আমাদের প্রশ্ন আসবে যে হসন্ত জিনিসটা আবার কখন দেয়। দেখো এই যে প্রত্যেকটা ব্যঞ্জন আছে না, ব্যঞ্জন কিন্তু স্বাধীন না, তারা কিন্তু স্বরধ্বনির কাছে ঋণী। আমি যদি তোমাকে একটা কথা বলি, এই যে ক, এই ক মানে এই ক এর সাথে কিন্তু তোমার একটা অসংযুক্ত আছে। এই ক এর সাথে কি আছে? তোমার একটা অসংযুক্ত আছে। কিন্তু আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি বা মনে করো যে উচ্চারণের সময় যখন বিভিন্ন জায়গায় দেখবে যে হস দেওয়া আছে, এই হস চিহ্ন বা হসন্ত চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে ওইটার সাথে আর কোনো অ নেই। বুঝতে পেরেছো? এই যে সব ঘাটের পানি খাই কে? সব ঘাটের পানি খাই তোমার ওয়া বলে একটু টেস্ট করে দেখি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত যে ছোট ছোট ইনফরমেশন গুলো দিলাম এগুলো তোমরা মাথায় রাখবে, বুঝছো? এখন পরবর্তীতে দেখো, এখন আমরা যাব ডিরেক্ট স্বরধ্বনির। আমি এটা মুছে দিলাম কিন্তু। স্বরধ্বনির প্রকারভেদগুলো আমরা কিভাবে শিখতে পারি খুব সহজে। এই স্বরধ্বনির এখান থেকে কিন্তু বিগত বছরে কিন্তু একটা প্রশ্ন আসছে, বিগত একটা বছরে কিন্তু একটা প্রশ্ন আসছে, সংবৃত বিবৃত এই জায়গা থেকে। এখন এই জায়গাটা কিন্তু আমাদের একটু বোঝার একটু বিষয় আছে। দেখো স্বরধ্বনি আমরা যখন উচ্চারণ করি কোথাও তো বাধাপ্রাপ্ত হয় না, এই যে ফুসফুস নির্গত বাতাস, তাই তো? এখন স্বরধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু দেখা যায় কি আমাদের জিভের উচ্চতা থাকে এক এক রকম, জিভের অবস্থান থাকে এক এক জায়গায়, আবার আমাদের ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কম খোলে, কোথাও বেশি খোলে, কোথাও আবার ঠোঁট উপরে নিচে, কিছুটা উচ্চ মধ্য কিছুটা নিম্ন মধ্য, আবার জিহ্বা দেখা যায় সামনে চলে যায়, মধ্যে থাকে, পশ্চাতে আসে। তাহলে এই যে বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্ম। এখন একটা চার্টের মাধ্যমে খুব সহজে কিন্তু এই বিষয়টা আমি শিখে ফেলতে পারবো। দেখো চার্টটাকে তৈরি করি, তারপর তোমাদের প্রতিটা বর্ণ আমি বুঝিয়ে বলছি, তোমরা চাইলে আমার সাথে সাথে লিখতে পারো। দেখো প্রথমে আগে লিখি উচ্চারণের স্থান অনুযায়ী। দেখো এটা আবার ই করেই লিখে দিই, তোমার জিহ্বা দিয়ে শুরু করি, যে জিহ্বা হচ্ছে আমাদের প্রধান। লিখো জিভের উচ্চতা, এই হচ্ছে জিভের উচ্চতা। তারপরে আসবে কি? তারপরে আমার আসবে জিভের অবস্থান, তারপর আসবে হচ্ছে তোমার জিভের অবস্থান। পরবর্তীতে আসবে কি আমার ঠোঁটের উন্মুক্তি। দেখো ঠোঁটের উন্মুক্তি। আচ্ছা দেখো এই জায়গাটা তোমাদের কাছে একটু স্পষ্ট মনে হচ্ছে, এটা হচ্ছে জিভের অবস্থান। দেখো ওকে 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 ঠিক আছে, জিভের অবস্থান ঠিক আছে। দেখো এখন এই জিভের উচ্চতার ভিত্তিতে আমি 4 ভাগে ভাগ করব, ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে আবার 4 ভাগে ভাগ করব, এবং এই যে জিভের অবস্থান এই জায়গা অনুযায়ী আমি 3 ভাগে ভাগ করব। কোন 3 ভাগে? দেখো জিভের অবস্থান অনুযায়ী আমি লিখবো কি কি, আমার তো সামনে পিছনে এবং মাঝখানে এই 3 জায়গায় তো থাকার সুযোগ আছে। তাহলে আমি প্রথমে লিখলাম কি, আমার আছে সম্মুখে থাকতে পারে, আমার মধ্যে থাকতে পারে, আবার জিভের অবস্থান কোথায় থাকতে পারে? পশ্চাতেও কিন্তু থাকতে পারে, তাই তো? এবার দেখো আমি 4টা রো করে ফেলি, 4টা রো করে ওই এক একটা রো এর মধ্যে কিন্তু আমি ক্লাসিফিকেশন দেখাতে পারবো খুব সহজে, তোমরা কিন্তু মনে রাখতে পারবা। দেখো ওকে
দেখো একটা ছকের মধ্যে কিন্তু এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। এই জিভের যে উচ্চতা, জিভ উচ্চ থাকতে পারে, নিচে থাকতে পারে, কিছুটা উচ্চ থাকতে পারে, কিছুটা নিম্ন থাকতে পারে, তাই না? এরকম কিন্তু অবস্থানে থাকতে পারে। তাহলে আমি প্রথমে লিখলাম আমার হবে কোথায়, জিভের উচ্চতা অনুযায়ী থাকতে পারে উচ্চ, জিভ উপরের দিকে যাবে। জিভ কোথায় থাকতে পারে, জিভ উচ্চ মধ্য থাকতে পারে। আবার জিভ কোথায় থাকতে পারে, নিম্ন মধ্য অবস্থানে থাকতে পারে না, জিভ থাকতে পারে আমার নিম্ন মধ্য অবস্থানে। আবার কোথায় থাকতে পারে, জিভ থাকতে পারে আমার কোথায়, তোমার, আচ্ছা দেখো এই যে এইখানে একটা বিষয় আমি এভাবে লিখে আঁকি, এটা এখানে লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আরো বুঝতে সুবিধা হবে। দেখো ওকে 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 ওকে, দেখো দেখো, ঠিক আছে, এবার ঠিক আছে। প্রথম রোতে উচ্চ রাখলাম, পরের রোতে নিয়ে আসলাম হচ্ছে উচ্চ মধ্য, পরের রোতে নিয়ে আসলাম কি, নিম্ন মধ্য, নিম্ন মধ্য, পরের রোতে আসলো আমার নিম্ন। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ওই যে ঠোঁটের উন্মুক্তির কথা বলেছিলাম তোমাদের, ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে কত প্রকার, এই ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে হচ্ছে 4 প্রকার। এখন সংবৃত কি জিনিস আর বিবৃত কি জিনিস, দেখো আমি তোমাদের একটু ছোট্ট করে একটা রিমাইন্ডার দিই। সংবৃত হচ্ছে যখন ঠোঁটের উন্মুক্তি হবে কম, সোজা কথা। এই যে আমাদের ঠোঁট তো একটা বাকযন্ত্রের অংশ, তাই না? এটাও একটা অঙ্গ প্রত্যঙ্গ না? ধ্বনি উচ্চারণ করতে গেলে তো এর একটা ভূমিকা আছে। তাহলে ঠোঁট বেশিও খুলতে পারে, আবার কমও খুলতে পারে। যখন ঠোঁটের উন্মুক্তি হবে কম, তখন হবে আমার কি, সংবৃত। আবার ঠোঁট যখন একটু বেশি খুলে যাবে, তখন সেটাকে বলা হয় তোমার কি, বিবৃত। এখন এই যে কম্বিনেশনের উপর ভিত্তি করে আমি 4টা কম্বিনেশন পেয়ে গেলাম। কি কি দেখো, প্রথমে আসে আমার কি, প্রথমে আসে আমার সংবৃত, তারপরে কি আসে, অর্ধ সংবৃত আসে, তাই তো? তারপরে আসে কি আমার অর্ধ বিবৃত, অতঃপর আসে কি, বিবৃত। এখন দেখো এই যে আমরা বলেছিলাম না 7টা মৌলিক স্বরধ্বনি, এই 7টা মৌলিক স্বরধ্বনিকে কিন্তু আমি উচ্চারণ করার সময় এই যে এই সকল বিষয়ের একটা হলিস্টিক যে বিষয়টা, কোনটার অবস্থান কোথায় থাকে তার উপর ভিত্তি করে ওইটাকে আমি এখন দেখব। দেখো প্রথমে থাকবে আমাদের যেটা, সেটা হচ্ছে রস্যই, অতঃপর আসবে রস্যু, এ, ও, এ, আসবে এ, অথবা আসবে অ, একেবারে লাস্টে পড়বে আমার আ। দেখো খেয়াল করো এই যে 7টা যে স্বরধ্বনি, এখন কোনটা কোন প্রকারের মধ্যে পড়ছে বা কোনটা উচ্চারণের সময় জীবের অবস্থান কোথায় থাকে, এইটা আমরা একটু এখন খেয়াল করে দেখি। যখন আমাকে প্রশ্নে আসবে যে রস্যই কি সংবৃত নাকি রস্যই একটা বিবৃত স্বরধ্বনি, বা রস্যইটাকে আমরা জীবের উচ্চতার ভিত্তিতে কোন বিভাগের মধ্যে ফেলতে পারি, তখন তোমরা কিভাবে উত্তর করবে? মাথার মধ্যে কিন্তু এই ছকটা একদম গেঁথে রাখতে হবে, বুঝতে পারছো? এই দেখো এই যে রস্যইটা কোন লাইনের মধ্যে আছে, এই যে আমার ফার্স্ট রো এর মধ্যে আছে না, এই ফার্স্ট রো এর মধ্যে আমার 2টা বিষয় আছে। প্রথম হচ্ছে রস্যইটা উচ্চ, তার সাথে সম্মুখ, তার সাথে হচ্ছে আমার সংবৃত। কথা ক্লিয়ার? তাহলে রস্যইটা কোন ধরনের স্বরধ্বনি বলতে পারি? উচ্চ, সম্মুখ, সংবৃত। আবার রস্যটা কি ধরনের? উচ্চ, পশ্চাৎ, সংবৃত। বোঝা গেছে? তাহলে সংবৃত ঠোঁটের উন্মুক্তি একেবারেই কম, তার মধ্যে আছে 2টা, রস্যই আর রস্যু। এবার পরের রোতে, সেকেন্ড রোতে আসো, দেখো উচ্চ মধ্য, এ, এ, এ উচ্চারণ করে দেখো তো একটু। এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমরা নিজে নিজে একটু উচ্চারণ করো, আমার সাথে সাথে উচ্চারণ করে দেখো। এ, ঠোঁটের উন্মুক্তি কিন্তু হালকা, একেবারে যে খুলতেছেন এরকম না, সামান্য একটু আছে, এই জন্য এটাকে বলা যায় কি, একেবারে অর্ধ সংবৃত। ঠিক আছে? আবার পাশাপাশি জীবের অবস্থানটা কোথায় থাকে? এ, এ জীবের অবস্থান কিন্তু সামনের দিকে থাকে, না মাঝের দিকে যাচ্ছে না পেছনে যাচ্ছে। এই জন্য আমি কি বলতেছি যে এটা হচ্ছে আমার একটা উচ্চ মধ্য, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে হালকা উপরের দিকে, পাশাপাশি কি তোমার সম্মুখ। বুঝছো বিষয়টা? এবার পরবর্তীতে আসো, দেখো এ কোন ধরনের? জীবের উচ্চ হচ্ছে নিম্ন মধ্য, মাঝামাঝিতে এসে জীবটা একেবারে নিচের দিকে, নিচের দিকে, এবং এই হচ্ছে জীবটা কি তোমার
সম্মুখের মধ্যে আছে। আবার অ যে ধ্বনিটা, এইটা হচ্ছে তোমার নিম্ন, মধ্য, পশ্চাৎ এবং অর্ধ বিবৃত। অ দেখো ঠোঁটের উন্মুক্তি কিন্তু হচ্ছে অ, অ ঠোঁট খুলতেছে না, অর্ধ বিবৃত। এখন এর থেকেও আরো বেশি ঠোঁট খুলবে। দেখো যখন আমি বলবো আ, আ, যখন আমি বলছি আমার, দেখো আ, এই যে আটা যখন উচ্চারণ করতেছো না, আ ধ্বনিটা, তখন কিন্তু তোমার ঠোঁটের উন্মুক্তি সবচেয়ে বেশি। এখন সবচেয়ে বেশি ঠোঁটের উন্মুক্তি বেশি যখন হবে, খোলা থাকবে, তখন সেটাকে বলা আছে তোমার বিবৃত স্বরধ্বনি। বোঝা গেছে? পাশাপাশি এই শুধুমাত্র আ আছে, যেটা আমার জিভের অবস্থান থাকে কোথায়? মাঝামাঝি। বুঝতে পারছো? তাহলে আটা হচ্ছে কি? নিম্ন, মধ্য, বিবৃত। তাহলে এই ছকটা যদি তোমাদের মাথার মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর এটা মনে রাখার কৌশলটা কি? মনে রাখার কৌশলটা হচ্ছে, যতটা না যে যাই বলুক না কেন যে ভাই এই ট্রিক্স এর মধ্যে মনে রাখো, এই রাখো, সেই রাখো, তুমি একটু নিজে উচ্চারণ করে দেখো। প্র্যাকটিক্যালি যদি কোনো বিষয় একটু নিজে করে বোঝা যায়, তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু আর সহজে বলা যায় না। অনেকদিন, একবার লং লাস্টিং করে, কিন্তু মাথার মধ্যে অনেকদিন থাকে। তুমি এখানে নিজে নিজে ছকটা আঁকবে, ছকটা এঁকে নিজে নিজে বোঝার চেষ্টা করবে, নিজে উচ্চারণ করবে কোনটা কোন ধরনের। এরপরে যখন পরীক্ষা এমসিকিউ তোমার অপশন আসবে না, তখন কিন্তু এমসিকিউর ভিতর তুমি খুব সহজে নিজে নিজে উচ্চারণ করে কি করতে পারবে? তুমি বের করতে পারবে যে জিভের অবস্থানের দিকে কোথায়, উচ্চতার দিকে কোথায়, বা ঠোঁটের উন্মুক্তির দিকে বা কোথায়। বুঝতে পারছো? আচ্ছা, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে ইমিডিয়েট জানাও, বুঝছো? কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আর তোমাদের এটা প্রয়োজন হলে তোমরা এসএস দিয়ে নিতে পারো, সমস্যা হবে না। কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, দ্রুত বলো। কারো কোনো প্রশ্ন নেই? সবাই দেখি সব বুঝছো, বাহ, চমৎকার বিষয়, খুব খুশি হলাম। ঠিক আছে, দেখো তাহলে এইখান থেকে মোটামুটি একটা প্রশ্ন আসে। কোথা থেকে প্রশ্ন আসে? সেই প্রশ্নটা আসে এই যে সংবৃত আর বিবৃত। বিগত বছরের প্রশ্ন দেখলেও টের পাবা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রায় 2-3 বার আসছে যে কোনটা সংবৃত কোনটা বিবৃত। এখন সংবৃত বিবৃত এখানে আমরা যেভাবে শিখতেছি না, জাস্ট এইভাবে, উচ্চারণের ক্ষেত্রে আবার ভিন্ন রকম আছে। যেমন অ এর স্বাভাবিক বিবৃত হচ্ছে অ, আবার ও যখন হয়ে যায় তখন আবার কি এটা সংবৃত হয়ে যায়। তো উচ্চারণের ক্ষেত্রেও এটা রিলেভেন্ট। আবার পাশাপাশি এখানে ধ্বনি ও বর্ণ টপিকের উপর কিন্তু আমার এটা রিলেভেন্ট আছে। বুঝতে পারছো? আচ্ছা, পরের বিষয় আসো। দেখো এখন এই যে যে স্বরধ্বনি, এর তো একটা প্রকারভেদ আছে নাকি? স্বরধ্বনির আমি যে কার বিষয়টা বললাম, স্বরধ্বনির সংক্ষেপ, স্বরবর্ণের সংক্ষেপ, আচ্ছা সংক্ষিপ্ত রূপ কার, এইটা বাদ দিয়েও স্বরধ্বনির যে প্রকারভেদ, সেটাকে আমি ভাগ করতে পারি দুই ভাবে। দেখো কিছু কিছু স্বরধ্বনি আছে যেগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি। এখন আমাদের বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। কোন 4টা? রস্বই, রস্যু, এ, ও। বোঝা গেছে? অর্ধ স্বরধ্বনি কোনগুলোকে বলা হয়? দেখো অর্ধ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, অর্ধ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। তার মানে কি, এই যে যে ধ্বনি 4টা আছে না, রস্বই, রস্যু, এ, ও, এই 4টাকে আমি চাইলেও কিন্তু একটা লম্বা করে দীর্ঘ করে রস্বই, 3 আলিফ 4 আলিফ টান কিন্তু এখানে মাল্লা হবে না। ঠিক আছে, স্বাভাবিকভাবে উচ্চারণ করতে রস্বই, রস্যু, এ, ও। খুব বেশি টেনে কিন্তু দীর্ঘ করে পড়া যাচ্ছে না। এই জন্য এই 4টাকে বলা হয় কি আমার অর্ধ স্বরধ্বনি। আচ্ছা, এখন অর্ধ স্বরধ্বনি যদি এই 4টা হয়, তাহলে পূর্ণ স্বরধ্বনি কোনটা? তাহলে পূর্ণ স্বরধ্বনি বাদ বাকিগুলো। বুঝতে পারছো? বাকি যে 3টা আছে। এখন এই অর্ধ স্বরধ্বনির সাথে সাথে আবার আছে আমাদের কাছে কি আছে? দ্বি স্বরধ্বনি আছে, দ্বি স্বরধ্বনি। দেখো দ্বি শব্দের অর্থ তো মোটামুটি তোমরা সকলেই জানো। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, তাই তো? এখন দ্বি স্বরধ্বনি কোনগুলা? সেখানে 2টা স্বরধ্বনি সংযুক্ত হবে। একটা উদাহরণ দেখো, উদাহরণটা দেখলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যদি এখানে বলি, একটা শব্দ লিখলাম ঢাকাই, লেখো ঢাকাই, ঢাকাই।
দেখো এই যে এখানে এই যে শব্দটা না, এই কয়ের সঙ্গে কিন্তু একটা আকার সংযুক্ত আছে, পাশাপাশি কি আছে একটা হ্রস্বই, তাহলে লাস্টে উচ্চারণ কি ঢাকা আই, ঢাকা আই, আই উচ্চারণ হচ্ছে না। তাহলে এইখানে আমি পাচ্ছি সরেয়া যোগ হ্রস্বই, এই দুইটা মিলে আমার কি হচ্ছে আই। এখন দেখো তো এইখানে আমার অর্ধ স্বরধ্বনি কোনটা ছিল? অর্ধ স্বরধ্বনি কিন্তু ছিল এই যে হ্রস্বই, পেলাম একটা অর্ধ স্বরধ্বনি পেলাম, এবং এর মধ্যে কিন্তু আর কোনোটা এখানে নেই, তার মানে কি এই আটা হচ্ছে তোমার একটা পূর্ণ স্বরধ্বনি। তাহলে একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা হচ্ছে তোমার অর্ধ স্বরধ্বনি, একটা পূর্ণ স্বরধ্বনি একটা অর্ধ স্বরধ্বনি যখন সংযুক্ত হবে তখন তাদের ফলে যেই ধ্বনিটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমার কি দ্বি-স্বরধ্বনি। বোঝা গেছে? এটা হচ্ছে তোমার দ্বি-স্বরধ্বনি বলতে পারবো। এখন এখানে একটু কনফিউশন আছে, ধ্বনি আর বর্ণের প্রকার, যেহেতু আগেই বলছি এখান থেকে একটু কনফিউজিং বিষয় আছে, যে বলে কি দ্বি-স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি নাকি যৌগিক স্বরবর্ণ। এই যে এইখান থেকে কিন্তু একটা পেঁচালো একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা আমি লাস্টে একটা কোয়েশ্চেন সলভ করবো, তাহলে ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখতে পারবা। আগে বলেছিলাম কি এই যে আই, এটা কিন্তু তুমি চোখে দেখতে পাও, লিখে কিন্তু প্রকাশ করতে পারো না। তুমি কি করো যখন উচ্চারণ করি চোখে দেখতে পাও? পাও না, তখন কি তুমি জাস্ট কানে শুনতে পাও। বুঝতে পারছো? এই বিষয়টা মনে রাখলে অনেক প্রশ্নের উত্তর করতে পারবা। দেখো তাহলে মোটামুটি কিন্তু আমার স্বরধ্বনির প্রকারভেদ শেষ। স্বরধ্বনির মধ্যে যা যা ছিল, স্বরধ্বনির উচ্চারণের প্রকৃতি দেখলাম, উচ্চারণের জীবের স্থান, উচ্চতা ইত্যাদি ইত্যাদি, তার পাশাপাশি আমরা স্বরধ্বনির কিছু প্রকারভেদ দেখলাম। এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব তোমার ব্যঞ্জন ধ্বনির আলোচনায় চলে যাই। চলো। আচ্ছা, ঈশিতা আক্তার, তুমি তো বললে যে সংবৃত আর বিবৃত এর সংজ্ঞাটা আরেকবার বলবেন। আচ্ছা দেখো, আরেকবার আমি একটু জাস্ট রিপিট করছি। দেখো সংবৃত কোনটা? সংবৃত মানে যে খুব সংযত থাকে, খুব সংযত মানে একেবারে চুপসে থাকে, যেমন অ। ঠিক আছে, দেখো তুমি একটা শব্দের কথা এখানে চিন্তা করো, সংবৃত, ওই যে আমি লিখেছিলাম কিন্তু রস্যই রস্যু, তাই না? এই যে এইগুলো হচ্ছে সংবৃত, যখন তোমার ঠোঁটের উন্মুক্তি থাকবে কম, ঠোঁট খুলবে কম, ঠোঁট অল্প একটু খুলবে, একেবারেই না বললেই চলে। কিন্তু বিবৃত হচ্ছে যখন তোমার ঠোঁটের উন্মুক্তি অনেক, আ বলতো আ করো ভাত খাইয়ে দি, আ। অনেকে বলে না বাবু আ করো একটু ভাত খাইয়ে দি, বলে আ। এই যে আ যখন করে আ, অনেক বড় হাটা কিন্তু করে, ওই যে ঠোঁট অনেক বেশি খুলতেছে না, এটাকে বলা হচ্ছে তোমার বিবৃত। বুঝতে পারছো বিষয়টা? তাহলে বিবৃত হচ্ছে ঠোঁটের উন্মুক্তি অনেক বেশি বেশি খুলবে, সংবৃত হচ্ছে ঠোঁট কম খুলবে। এই যে এই কম্বিনেশনের উপর কিন্তু আমি চারটা কম্বিনেশন পেয়েছিলাম, এই দুটো মিক্স করে। বুঝছো বিষয়টা? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করবা, না বুঝলে প্রশ্ন করবা, সহজে বুঝতে পারবা। দোহা বলছে ক্লাসটি ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ। ক্লাসের সাথে সংযুক্ত থাকো, লাস্টে প্র্যাকটিস সেশনটা করলে মোটামুটি বুঝতে পারবে বিষয়টা। দেখো আচ্ছা, তাহলে এখন আমি পরের বিষয়টা, সেই বিষয়টা কিন্তু মুছে দিলাম। দেখো এখন আমরা ব্যঞ্জন ধ্বনির আলোচনায় যাব। ব্যঞ্জন ধ্বনির আলোচনায় আমার কি আসবে? অবশ্যই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী আসবে, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আসবে। এই যে এই সকল বিষয়ের উপর কিন্তু ব্যঞ্জন বর্ণের প্রকারভেদটা আমি শিখতে পারবো। এখন এখানে কিন্তু একটা ইউনিভার্সাল চার্ট আছে, বলতে পারি ইউনিভার্সাল চার্ট, কারণ কি এই চার্টটা দিয়েই সবাই পার করে যেতে পারতেছে। খুব 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 সহজ, চার্টটা খালি বুঝে যাবে একবার, আর কিচ্ছু লাগবে না। দেখো খেয়াল করো, আমি তোমাকে একটা চার্ট আঁকায় দেখাই। ব্যঞ্জন বর্ণ তো মনে আছে 39টা, তাই তো? কেউ আবার ভুলে যায় না। দেখো আমি পাঁচটা পাঁচটা করে সাজাই ফেলি, এই পাঁচটা পাঁচটা করে যে সাজানো এটাকে বলা হচ্ছে বর্গ। দেখো লিখলে বুঝতে পারবে, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, য়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, আর আছে আমার ম। দেখো
এই যে পাঁচটা পাঁচটা করে যে আমি একটা চার্ট তৈরি করলাম না, এই যে যে প্রথম বর্ণগুলো আছে দেখো ক, এই প্রথম বর্ণ অনুসারে আমার বর্গের নাম ঠিক হয়। ক বর্গ, এটাকে বলে চ বর্গ, এটাকে ট বর্গ, এটাকে ত বর্গ এবং এটাকে বলা হয় প বর্গ। তাহলে আমার বর্গ কয়টা? বর্গ হচ্ছে পাঁচটা, প্রতিটা বর্গে তোমার পাঁচটা করে কিন্তু ব্যঞ্জন ধ্বনি আছে। তাহলে এখানে টোটাল কয়টা আছে? তোমার টোটাল আছে 25টা। এখন এই যে যে 25টা ব্যঞ্জন ধ্বনি আছে না, এদের প্রচুর দিমাগ, একেবারে অনেক দিমাগ, স্পর্শই করা যায় না। বলে না যে অনেকে থাকে অহংকারী, এই জন্য এদেরকে বলা হয়েছে স্পর্শ ব্যঞ্জন। আবার স্পর্শটাকে অনেকে স্পৃষ্ট বলতে পারে, মানে অহংকারের দাপটে স্পর্শই করা যায় না, এরকম একটা অবস্থা। তাহলে এই যে আমার কাছে যে 25টা আছে, আমি এই পাশে লিখে ফেলি, দেখো এইখানে এই 25টা হচ্ছে কি আমার স্পর্শ। এই স্পর্শ বা স্পৃষ্ট যেভাবে আসুক একই ধরনের। তাহলে এখানে আমি কি কি পাবো? এখানে পাবো আমি ক থেকে ম পর্যন্ত যে 25টা আছে, এই 25টাই হচ্ছে ক থেকে ম পর্যন্ত আমার স্পর্শ ব্যঞ্জন। ঠিক আছে, এখন দেখো এই যে এই পাঁচটা বর্গে কিন্তু আলাদা আলাদা একটু নাম আছে। তোমরা মোটামুটি নিশ্চিত থাকো এখান থেকে একটা প্রশ্ন পাবা, একেবারে 100% কনফার্ম, এখান থেকে অনেকবার প্রশ্ন আসে। দেখো ক বর্গ যেটা, কটাকে আমরা কতে কণ্ঠ, কতে কণ্ঠ, এটাকে বলা হচ্ছে কণ্ঠধ্বনি। এই যে উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের স্থান অনুযায়ী কণ্ঠ, কণ্ঠ, বুঝতে পেরেছো? ক খ গ গ হ উম, উচ্চারণ করে দেখো তো, এই যে ব্যঞ্জন ধ্বনি গুলো এগুলো তোমার কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ নালী এইখান থেকে আসছে না, কণ্ঠ, ক খ গ গ হ উম, এই যে এইখান থেকে, কিন্তু একদম এখান থেকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। তারপরে দেখো তারপরে গুলোকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন চ ছ জ জ হ ইয়, চ ছ জ জ হ ইয়। তালব্য ব্যঞ্জন কোনগুলো? দেখো তোমার এই যে চ ছ জ জ হ ইয়, এই যে তোমার দন্তমূল, তার উপরে কিন্তু একটা উচ্চ একটা জায়গা আছে, এই জায়গাটা আছে মূর্ধা, এই মূর্ধার উপর আছে তোমার তালু, একেবারে উপরে কি আছে? জিহ্বার উপরের দিকে তালু আছে কিন্তু। তাহলে এই তালু থেকে উচ্চারিত হয় বলে কি? তালব্য। কি? চ ছ জ জ হ ইয়। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে গুলোকে কি বলা হয়? মূর্ধন্য। তারপরে গুলোকে বলা হচ্ছে তোমার মূর্ধন্য ব্যঞ্জন, ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য। দেখো এই যে আগে বলছে কিন্তু তোমার এই যে দন্তমূল, দন্ত দাঁত, দেখো দন্ত যখন বলবে তখন হচ্ছে দাঁতের আগা, দন্তমূল যখন বলবে দাঁতের গোড়া, মূর্ধা যখন বলবে তখন কি দাঁতের গোড়া থেকে আরেকটু উপরে যে একটা একটু এই যে দেখো না একটু আঁকা বাঁকা জায়গা হালকা উঁচু, ওইটাকে বলেছে মূর্ধা। এই মূর্ধার উপরে গেলে একেবারে মুখের উপরে যে অংশটা, এটাকে বলা হচ্ছে তোমার কি? তাল। বুঝতে পারছো? তাহলে এই যে যখন দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য, আমার কিন্তু এই মূর্ধায় কিন্তু জিহ্বা কিন্তু আগা টাচ লাগতেছে, লাগতেছে না, এই জন্য এগুলোকে বলা আছে তোমার মূর্ধন্য ব্যঞ্জন। এবার আসো দেখো এটাকে বলে দন্ত ব্যঞ্জন। এগুলোকে কি বলে? তোমার দন্ত ব্যঞ্জন বলে। কেন দন্ত ব্যঞ্জন? ত থ দ দহ দন্ত ন। উচ্চারণ করো দেখো, ত থ দ ধ দন্ত ন। প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু আমার এই যে দাঁতের আগার সাথে কিন্তু জিহ্বা টাচ লাগে, লাগে না? জিহ্বা কোথায় লাগে? একদম দাঁতের আগার সাথে জিহ্বার আগা কিন্তু টাচ করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার দন্ত ব্যঞ্জন। এবং একেবারে লাস্টে আসে আমার কি? ওষ্ঠ, ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন কেন? ওষ্ঠ, ওষ্ঠ, ওষ্ঠ শব্দের হচ্ছে ঠোঁট। দেখো প ফ ব ভ ম, উচ্চারণ করো প ফ ব ভ ম। এই যে যে পাঁচটা ধ্বনি আছে কিন্তু ব্যঞ্জন ধ্বনি, এগুলো উচ্চারণ করার সময় এই যে আমার যে উপরের ঠোঁট নিচের ঠোঁট, দুইটা ঠোঁট আছে না, এই যে প ফ ব ভ ম, দুইটা ঠোঁট কিন্তু পরস্পর সংস্পর্শে আসে, এসে কিন্তু এবার একটু ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহে একটু বাধা দেয়। বুঝতে পারছো? তাহলে দুই ঠোঁট যখন সংস্পর্শে এসে বায়ু প্রভাবে একটু মানে বাতাস নির্গত হওয়া থেকে একটু বাধা সৃষ্টি করে না, তখন সেগুলোকে বলা হচ্ছে কি তোমার ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে এই যে যে পাঁচ ভাগে আমি ভাগ করলাম তো, এই পাঁচ ভাগ কোন বিষয়ের উপর? উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের স্থান অনুযায়ী কোন ধ্বনিটা কোন স্থান থেকে উচ্চারিত হয়। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো উচ্চারণের স্থান তো বুঝলাম, এখন উচ্চারণের প্রকৃতির দিক থেকেও তো আর একটু পার্থক্য আছে নাকি? কি বলো? উচ্চারণের প্রকৃতির দিক থেকেও পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? খেয়াল করো। এই যে আমাদের জানতে হবে ঘোষ কি, অঘোষ কি, অল্প প্রাণ কি, মহাপ্রাণ কি।
দেখো আমি যদি এটাকে এইভাবে ভাগ করি 1 2 3 4 5টা বর্গ, তাই তো? এই যে 5টা কলাম আমি রেডি করলাম। এই কলামের মধ্যে ঘোষ এবং অঘোষ, দেখো ধ্বনিদ্বার আছে কিন্তু আমাদের একটা ধ্বনিদ্বার, যেখান থেকে কি ধ্বনিটা নিঃসৃত হবে, বের হবে, ধ্বনিদ্বার, দরজা। ওই যখন কিছু কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে যাই না, তখন দেখা যায় কি আমার যে ধ্বনিদ্বারের কম্পনটা কিন্তু একটু বেশি হয়, অনেক কাঁপে, অনেক কম্পিত হয়। আবার কিছু কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণ করার সময় ধ্বনিদ্বারের কম্পনটা একটু কম হয়। তাহলে ধ্বনিদ্বারের কম্পন যখন বেশি থাকে সেগুলোকে বলা হচ্ছে তোমার ঘোষ। আর অ আছে উপসর্গ, ঘোষের আগে অ উপসর্গ লাগিয়ে দিলে কি নেই অর্থে বোঝায়, তার মানে কি কম্পন নেই বললে চলে, খুব অল্প সামান্য একটুখানি কম্পন হয়। তাহলে ধ্বনিদ্বারের কম্পন, এই যে কম্পনের মাত্রা এই অনুযায়ী কিন্তু আমি তোমার দুই ভাগে ভাগ করতে পারি, একদিকে হচ্ছে ঘোষ ব্যঞ্জন, আরেকদিকে হচ্ছে তোমার অঘোষ ব্যঞ্জন। এখন ঘোষ কোনটা অঘোষ কোনটা দেখো সহজে মনে রাখবা। এই যে প্রথম দুই সারি আছে না, 1 আর 2, 1 আর 2 আছে তোমার কি অঘোষ, 1 আর 2 অঘোষ। এবার 3 4 5, 3 4 5 এই আছে তোমার ঘোষ। কথা বুঝছো? এই দেখো এই যে 1 নম্বরে ক চ ট ত প, 2 নম্বরে ক ছ ঠ থ ফ। দেখো উচ্চারণ করো, তুমি উচ্চারণ করো ক চ ট ঠ ছ থ প। ধ্বনিদ্বারের কম্পন কি বেশি হয় না কম হয়? ধ্বনিদ্বারের কম্পন কিন্তু তোমার একটু কম হয়। কিন্তু এইবার উচ্চারণ করো গ ঘ গ ঘ। ঘ উচ্চারণ করার সময় কি ধ্বনিদ্বারের কম্পন এখানে অতিরিক্ত কাপাকাপি করতেছে না, এই জন্য এইগুলোকে বলা হচ্ছে তোমার ঘোষ ব্যঞ্জন। বুঝছো? এবার দেখো এই যে যখন আমি ধ্বনিগুলো উচ্চারণ করি, আমার কি ফুসফুস থেকে তো বাতাস নির্গত অবশ্যই হওয়া লাগবে, তাই না? এখন কিছু কিছু ধ্বনি উচ্চারণ করার সময় দেখা যায় কি ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অনেক বেশি থাকে, আবার কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বায়ু প্রবাহের মাত্রা একটু কম থাকে, একটু কম ভাবে নির্গত হয়। এখন যে সকল ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অনেক বেশি থাকবে সেগুলো হল মহাপ্রাণ, প্রাণ অনেক বেশি, এই জন্য অনেকক্ষণ ধরে বাতাস নির্গত হয়। আর অল্প প্রাণ একেবারে ছোট লোকের মতো সামান্য একটুখানি বাতাস নির্গত হয়। বুঝতে পারছো? তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ আর মহাপ্রাণ গুলো আমি কিভাবে মনে রাখবো? দেখো অল্প প্রাণ ও মহাপ্রাণ গুলো তুমি মনে রাখবা, এই যে 1 আর 3, এই হলো আমার 1 আর 3, এই যে দুইটা সারি, এই দুইটা সারি হচ্ছে কি আমার অল্প প্রাণ, ছোট প্রাণ। আর এই যে 2 আর 4 যেটা আছে না, এই 2 আর 4 আছে তোমার মহাপ্রাণ, 2 আর 4 আছে তোমার মহাপ্রাণ। দেখো এবং লাস্টে কিছু কিছু বাকি থাকে, এই যে 5ম নম্বর সারির এই মহাশয়রা কোথায় যাবে? এই মহাশয়রা যাবে আমার নাসিক্য ব্যঞ্জনের মধ্যে চলে যাবে, এরা যাবে আমার নাসিক্য ব্যঞ্জনের মধ্যে। ওই যে নাসিক্য বলেছিলাম না, নাক দিয়েও কিন্তু বাতাস নির্গত হয়। এই নাসিক্য অনুনাসিক যখন হয়ে যায় তখনই কিন্তু আমি চন্দ্রবিন্দুর ব্যবহার করি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, খেয়াল করো এবার। তাহলে মোটামুটি উচ্চারণের স্থান অনুযায়ী এই 5 প্রকার বুঝতে পারছি। তারপরে হচ্ছে ধ্বনিদ্বারের যে কম্পন, ধ্বনিদ্বারের কম্পন অনুযায়ী ঘোষ অঘোষ। এই যে 1 আর 2 হচ্ছে ঘোষ, 3 4 5 সরি 1 আর 2 হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে তোমার ঘোষ। আবার অল্প প্রাণ মহাপ্রাণ ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী। এই যে 1 নম্বর আর 3 নম্বর সারি অল্প প্রাণ, 2 এবং 4 নম্বর হচ্ছে তোমার মহাপ্রাণ, এবং লাস্টের যে সারিটা আছে এই সারিটা আমার নাসিক্য ব্যঞ্জন। বুঝতে পারছো? এখান থেকে মোটামুটি শিওর থাকে তোমার একটা প্রশ্ন আসতে পারে। এখন শুধু যে এখানে শেষ এমনটা কিন্তু না, শুধু এখানেই শেষ না, আরেকটু কাজবাজ আছে। ব্যঞ্জন ধ্বনির আরেকটু প্রকারভেদ আছে। কি আছে খেয়াল করো। দেখো এই সকল ব্যঞ্জনের পাশাপাশি দেখো আমি কিন্তু এখানে 25টা ছিলাম, ম পর্যন্ত নিয়েছি না, আমার কিন্তু আরো কিছু ব্যঞ্জন আছে কিন্তু বাকি। খেয়াল করো এই যে আছে আমার অন্তর্জ, র ল, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য, সাথে আছে হ আছে। তারপরে আছে আমার ঢয়শূন্য র, ঢয়শূন্য র, ঢয়শূন্য র। তারপর আছে অন্তস্ত, খণ্ড ত,
অনুস্বার বিসর্গ আর আছে আমার চন্দ্রবিন্দুর চাঁদ মামা। দেখো এই যে বাকিগুলো ব্যঞ্জন কিন্তু একটু বাকি ছিল, এখন এই ব্যঞ্জনগুলো পরিচয়গুলোকে একটু জেনে নেই। দেখো এই যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এখানে তিনটা আছে, তাই না? এখানে আছে কটা? তিনটা। এই তিনটা ব্যঞ্জন একা একা কখনোই কিন্তু ব্যবহার হতে পারে না। এইগুলোকে বলা হচ্ছে পরাশ্রয়ী ব্যঞ্জন। পরাশ্রয়ী, পরের আশ্রয়ে থাকে যে, তাকে বলি আমরা কি ব্যঞ্জন? পরাশ্রয়ী ব্যঞ্জন বলি। বুঝতে পারছো? এবার দেখো এই যে ডয়শন্য র এবং ঢয়শন্য র, এই দুই রকে বলি আমি তারণজাত ব্যঞ্জন, বা অনেক সময় আবার বলে তাড়িত ব্যঞ্জন বলা যায়। কেন বলবো তারণজাত বা তাড়িত ব্যঞ্জন? কারণ উচ্চারণ করো ঢয়শন্য র, ঢয়শন্য র, ঢয়শন্য র। উচ্চারণ করার সময় তোমার জিভের আগে কি মূর্ধায় ছোট্ট একটা টোকা মারে না? এই যে দন্তমূলের উপর যে মূর্ধা আছে এখানে হালকা একটা টোকা মারে না? এই টোকা মারে এটাকে বলা আছে তোমার কি? তারণজাত বা তাড়িত ব্যঞ্জন। তারণজাত বা তাড়িত ব্যঞ্জন। তারপরে দেখো এই যে এই চার মহাশয়, তিন প্রকারের স সাথে আছে হ, তিন প্রকারের স সাথে আছে হ, সব মিলে আমার হলো এইগুলোকে বলা হয় উষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জন তুমি বলতে পারো। এখন দেখো খেয়াল করো, এই যে শীষ ব্যঞ্জন এটা কিন্তু খুব মজাদার একটা বিষয়ের মাধ্যমে মনে রাখা যায়। কিভাবে? মনে করো এই যে ছোট ছোট বাচ্চারা আছে, মাঝে মাঝে বলে না যে পাপা পাপা আমি বাইরে যাবো, আম্মু আম্মু আমি বাইরে যাব। তো বাইরে যাওয়ার পর দেখা যায় একটু গুনগুন করে, বলে আমাকে মিস কল দিছে, আমি বাইরে যাব। বাইরে যাই গুনগুন শীষ শীষ। পিতা মাতারাও মাঝে মাঝে বলে, আবার ছোট ছোট বাচ্চারাও দেখেন গুঞ্জন করে। তাহলে এই যে বাইরে গিয়ে সে যে ধরনের গুঞ্জনটা করে, যে ধ্বনিগুলো উচ্চারণ করে, মনে করো এইভাবেই করে। এই হচ্ছে তোমার শীষ ডট 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 ডট। তাহলে এই শীষের মধ্যে যে চারটা রয়েছে, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্ব আর হ, এই চারটাই হচ্ছে আমার উষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জন। কথা ক্লিয়ার? এখন দেখো এর মধ্যে আবার আছে তোমার অন্তস্থ ধ্বনি নামে কিন্তু এক ধরনের ধ্বনি আছে। সেগুলো কোন ধরনের? সেটা হচ্ছে তোমার অন্তর্য, র, ল এবং ব। এই যে চারটা ব্যঞ্জন আছে না, অন্তর্য, র, ল, ব, এই চারটা ব্যঞ্জন আছে তোমার অন্তস্থ। এই চারটা আছে তোমার অন্তস্থ ব্যঞ্জন বলা হয়। কেন অন্তস্থ বলা হয়? কারণ এইগুলো হচ্ছে তোমার ওই যে স্পর্শ ব্যঞ্জন 25টা, আবার এই যে উষ্ম ব্যঞ্জন এর মাঝামাঝি অন্তস্থ ব্যঞ্জন মাঝখানে থাকে। মাঝখানে যে ব্যঞ্জনটা থাকে অর্থাৎ স্পর্শ আর উষ্মের মধ্যে, সেই ব্যঞ্জনগুলোকে বলি হচ্ছে আমি অন্তস্থ ব্যঞ্জন। অন্তর্য, র, ল এবং ব। বোঝা গেছে বিষয়টা? তাহলে এই হচ্ছে তোমার কি মোটামুটি আমার ব্যঞ্জন ধ্বনির। আর একটু আছে মিস্টার র আর মিস্টার ল। এই দুই মহাশয়ের পরিচয়কে একটু জেনে নি। দেখো লটাকে বলা হয় তোমার পার্শ্বিক ব্যঞ্জন, লটাকে বলা হয় তোমার পার্শ্বিক ব্যঞ্জন। আচ্ছা পার্শ্বিক ব্যঞ্জন ল উচ্চারণ করো তো দেখি আমার সাথে সাথে। ল, এই যে ল উচ্চারণ যখন করতেছো জিহ্বাটা কিন্তু উপর হয়ে যাচ্ছে, জিহ্বার আগা কোথায় যাচ্ছে? কিছুটা দাঁতের গোড়ার দিকে যাচ্ছে। ল যখন জিহ্বাটা ওই দন্তমূলের ওইখানে যায় তখন জিহ্বার দুই পাশে কিন্তু ফাঁকা, ল ফাঁকা হয় না? ওই ফাঁকা দিয়ে কি বাতাস নির্গত হয়? ল বায়ু নির্গত হয়। এই জন্য দুই পাশ থেকে যেহেতু বাতাস নির্গত হয়ে আসে, এই জন্য লটাকে বলা হয় কি তোমার পার্শ্বিক ব্যঞ্জন। আবার এই যে র আছে, এই রটাকে বলা আছে কম্পনজাত বা কম্পিত, তুমি বলতে পারো কম্পনজাত বা কম্পিত বলা যায়। কেন বলবো? কারণ র র র উচ্চারণ করে দেখো জিহ্বার আগা এই যে আমার যে মূর্ধা ওইখানে কিন্তু একাধিকবার, একবার না কিন্তু একাধিকবার টোকা মারে, অনেকবার। র র জিহ্বাটা আপ ডাউন করে না, একটু বাড়ি খাচ্ছে না মূর্ধার সাথে, এই জন্য রটাকে বলা আছে কি কম্পিত ব্যঞ্জন। বুঝতে পারছো? তাহলে র হচ্ছে কম্পিত ব্যঞ্জন, ল পার্শ্বিক ব্যঞ্জন, তিন প্রকারের স এবং হ এরা হচ্ছে উষ্ম বা শীষ ব্যঞ্জন, ঢয়শন্য র এবং ঢয়শন্য র এরা হচ্ছে তাড়িত ব্যঞ্জন বা তারণজাত ব্যঞ্জন, এই যে অন্তর্য, র, ল, ব এরা হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন, এবং অনুস্বার, খণ্ডত, বিসর্গ এই তিন মহাশয় আমার পরাশ্রয় ব্যঞ্জন। তাহলে এখানে একটু প্রকারভেদটা মনে রাখো যে তাড়িত ব্যঞ্জন কয়টা? 2টা, পরাশ্রয় ব্যঞ্জন কয়টা? 3টা, অন্তস্থ ব্যঞ্জন 4টা, পার্শ্বিক ব্যঞ্জন 1টা,
কম্পিত ব্যঞ্জনও একটা, উষ্ম ব্যঞ্জন 4টা। বুঝছো বিষয়টা? এবার খণ্ড ত, এই দেখো খেয়াল করো, আমি কিন্তু তোমাদের এই বর্ণ সংক্ষেপ পড়াইছিলাম, কিন্তু পরে নাই অনুবর্ণের ক্ষেত্রে। এই অনুবর্ণের ক্ষেত্রে এই যে খণ্ড ত, এই মহাশয় হচ্ছে ত এর একটা অনুবর্ণ, ত এর একটা অনুবর্ণ। কিন্তু দেখো আমি যখন লিখছিলাম এটাকে কি একটা স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি দিছিলাম না? স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃতি। তাহলে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যে সকল বিষয়গুলো একটু ট্রিকি। ত এর একটা কি অনুবর্ণ আছে খণ্ডত, কিন্তু এই খণ্ডত আবার নিজে স্বাধীন বর্ণ হিসেবে কি পাইছে, আমাদের ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্থান পেয়েছে। বুঝতে পারছো? তাহলে আশা করি তোমাদের মোটামুটি কি ধ্বনীয় বর্ণের মধ্যে প্রিলিমিনারি যে ক্লাসিফিকেশনটা ছিল সেটা আমরা জানলাম। 2 নম্বর জানলাম স্বরধ্বনির ক্লাসিফিকেশন জানলাম প্রকারভেদ সহ, এবং 3 নম্বরে আমরা জানলাম ব্যঞ্জন ধ্বনি কি কাকে বলে এবং ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন প্রকারভেদ এবং ব্যঞ্জন ধ্বনির পরিচয়গুলো আমরা জেনে নিলাম। এই যে এই সকল বিষয় বিশেষ করে এই যে এইখান থেকেই, এটা হচ্ছে তোমার 3 স্টার মার্কিং, এই বিষয়টা এতটা বেশি ইম্পর্টেন্ট, বারবার এখান থেকে আসে, বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশালি তোমার খ ইউনিট দেখো, ঘ ইউনিট দেখো, এখানে কিন্তু ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন আসলে এইখান থেকে আসে অথবা সংবৃত বিবৃতি থেকে আসে। বুঝতে পারছো? তাহলে এই বিষয়গুলো কিন্তু আমার একটু খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কারো যদি কোনো কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে একটু জানাও তো দেখি দ্রুত। তোমাদের কারো এই পর্যন্ত আলোচনার ক্ষেত্রে যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কেউ যদি বুঝে না থাকো, তাহলে আমাকে বলো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেখান থেকে। বুঝছো? আচ্ছা, শারমিন আক্তার ফেনী থেকে দেখছি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ব্যঞ্জন মানে কি এটা বুঝো নাই? কি বলে ফুসফুস থেকে নির্গত এই যে বায়ু প্রবাহ যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাধা পাবে, ওইগুলো হচ্ছে আমার ব্যঞ্জন হয়ে যাবে, ওগুলোকে বলেছে ব্যঞ্জন ধ্বনি। বুঝছো বিষয়টা? আচ্ছা, এগুলোর চর্চা কিভাবে করব ভাইয়া? এগুলোর চর্চা আমি বলি, যে যাই বলুক নাই বলুক, সবচেয়ে এফিশিয়েন্ট যে বিষয়টা, কার্যকরী যে বিষয়টা হবে, তুমি নিজে একটু এগুলো উচ্চারণ করে দেখো। তুমি নিজে উচ্চারণ করে দেখো। তুমি যখন এই যে আমি যেভাবে বললাম জিহ্বার 2 পাশ থেকে বাতাস নির্গত, হ্যাঁ তুমি হয়তো মুখস্থ করে রাখতে পারো, অনেক ট্রিপস দিবে, টিক্স দিবে, এটসেট্রা বিভিন্ন কিছু টিপস এন্ড ট্রিক্স না, তুমি নিজে একটা বার অন্তত উচ্চারণ করে দেখবা সংজ্ঞার সাথে মিলিয়ে যে এটা কিভাবে উচ্চারিত হয়। একবার যদি তুমি দেখো মাথায় গেঁথে যায়, এটা কখনো ভুলবা না। এখন বিষয়টা হচ্ছে এইগুলোকে আমি একবার পরে মনে রাখতে পারবো কিনা, না বাবা, সম্ভব না। এই যে আমি তোমাকে যে একবার পড়ালাম, হ্যাঁ তুমি হয়তো ওই 4টা মুখস্থ রাখতে পেরেছো, মোটামুটি বুঝেছো 4টা, তাই না? কিন্তু এই বিষয়গুলো রেগুলার একটু প্র্যাকটিস করতে হবে। অন্য যে টপিক গুলো আছে, ফার্স্ট পেপার পড়ো, জিকে পড়ো, প্রথম পত্র পড়ো, যাই পড়ো আর নাই পড়ো, তুমি এইগুলো একটু রেগুলার মনে রাখবা, নিজে নিজে উচ্চারণ করবা, চর্চা করবা, নিজে চেষ্টা করবা যেটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, তাহলে আশা করি তুমি কখনো ভুলবা না। প্রত্যেকটা বিষয় নিয়মিত উচ্চারণের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকে। একদিন পরে মুখস্থ করে কখনোই এগুলো মাথায় থাকবে না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, সবাই মোটামুটি বুঝছো? ওকে, তাহলে এতক্ষণ যদি সবাই ক্লাসের মধ্যে থেকে থাকো, তাহলে এখন একটা কাজ করি, চলো আমরা কিছু বিগত বছরের প্রশ্ন থেকে প্র্যাকটিস করি, কি বলো? আচ্ছা, যারা আমার সাথে আছো এই পর্যন্ত, শেষ পর্যন্ত ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে কিন্তু তোমরা উত্তরগুলো পারবে। বুঝতে পারছো? এখন আমরা একটু দেখে নিই যে কোন ধরনের প্রশ্ন আসে। বিগত বছরগুলোতে অ্যানালাইসিস করে দেখলাম যে এই সব জায়গা থেকে প্রশ্ন আসে, সেই সকল প্রশ্নগুলো কি তোমার জন্য আমি এখানে সেট করেছি। খেয়াল করো, দেখো প্রথম প্রশ্নটা দিয়ে খেয়াল করো, অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটা? অনেক, অতল, করুণ না অধীর? বলো উত্তরটা কি হবে, আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি। বলো দেখি উত্তর কি হবে, অধ্বনির বিবৃত উচ্চারণ কি হবে? দেখো এই যে উচ্চারণের দিক থেকে যেমন সংবৃত বিবৃত একভাবে আমরা রাখি, আবার যে ঠোঁটের উন্মুক্তির দিক থেকে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, অধ্বনির বিবৃত উচ্চারণের কথা বলছে। বিবৃত যখন বলছে তোমার, তখন বিবৃত মানে কি? অনেক বেশি উচ্চারণ হয় না, অ। আচ্ছা, এখানে তুমি একটু এইটা উচ্চারণ করে দেখো, অনেক, অতুল, অধীর, করুণ, অনেক, অতুল, অধীর,
করুন। কিন্তু এই যে এই আমার যে অপশনটা আছে এর মধ্যে কোনটা অ উচ্চারণ করতে গেলে এটা বিবৃত হয়, আবার উচ্চারণের নিয়মের মধ্যে এটা পড়ে। দেখো এই যে অধ্বনি না, এটা যখন তোমার অ এর মতোই উচ্চারণ হয়, স্বাভাবিক হয়, তখন এটাকে বলা হচ্ছে কি তোমার বিবৃত, তাই তো। কিন্তু যখন অটা ও হয়ে যায়, মনে করো আমি বললাম কি অতি, তখন আমার কি উচ্চারণের ক্ষেত্রে ও তি, এইভাবে কি আমি উচ্চারণ করি না? তাহলে অ যখন ও এর মতো হয়ে যায় তখন এটাকে বলা হয় তোমার সংবৃত। সংবৃত, বুঝতে পারছো? আর যখন স্বাভাবিক অ এর মতো উচ্চারণ হয় তখন কিন্তু হয় আমার বিবৃত। এখন দেখো এই চারটা অপশনের মধ্যে তোমার কোনটা অ এর মতো উচ্চারণ হয়েছে, আবার ঠোঁটের উন্মুক্তির দিক থেকেও বিবৃত হয়েছে? উচ্চারণ করে বলো দেখি। আচ্ছা, অনেকে বলছো, অনেকে বলতেছে দেখি, ক বলছো অনেকে, সিও বলছো অনেকে। আচ্ছা দেখি, আর একটু সময় নেই, যারাই আছো সবাই অ্যান্সার করার চেষ্টা করো। ভুল হলে সমস্যা নেই, ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে, এটাই হচ্ছে প্রকৃত স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য। কিন্তু যে কখনোই চেষ্টা করে না সে কিন্তু কখনোই সত্য পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা, প্রতীক তুমি বলেছো ক হবে, লাবিব বলেছো এ হবে, আলিশা তুমিও বলেছো ক হবে। আচ্ছা, বাট মিম তুমি বলেছো তো সি হবে। অধীর, 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 এটা না প্রমিত উচ্চারণ। দেখো উচ্চারণের ক্লাস তো আমি অবশ্যই নিব, তোমাদের সাথে থাকবো। উচ্চারণের ক্ষেত্রে একটু দেখবা, আঞ্চলিকতাটা পরিহার করবা, বুঝছো? এই যে স, এটাকে কিন্তু আমরা উচ্চারণ করি স, তাই না? অনেক আবার কলকাতার দাদা বাবুরা কি করে সসি, সসা, এই যে বুঝছো বিষয়টা, স স, বুঝো নাই? শটাকে স এর মতো উচ্চারণ করে। তাহলে এই যে তারপর আবার পুরান ঢাকার যেই আছে না, ওই ধরনের উচ্চারণ গুলো করলে সেক্ষেত্রে দেখা যায় কি প্রমিত উচ্চারণটা হয় না, একেবারে স্বাভাবিক সকল যে জেনারেল একটা উচ্চারণ আছে ওইটা করবা। অধীর, অধীর না অধীর। তাহলে অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে দেখো অনেক, এটাই হচ্ছে আমাদের আনসার। কেন অনেক? আচ্ছা কেউ কি আসো তুমি যে যে বলো যে অনেক, অনেক, এটা কি কেউ বলো নাকি ও নেক? এরকম কেউ উচ্চারণ করো? কেউই তো করো না, এটা আছে ভুল। সবাই কি করো, অটাকে এখানে অ এর মতো উচ্চারণ করো, অনেক, অনেক। এই জন্য এটাকে বলা হয় আমার অধ্বনি বিবৃত উচ্চারণ। এবার পরের এমসিকিউতে আসো, দেখো আশা করি এটা বুঝছো। অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ কোন ধরনের, সংবৃত না বিবৃত, নাকি অর্ধ সংবৃত না অর্ধ বিবৃত? আমরা কিন্তু স্বরধ্বনির ক্লাসিফিকেশন যখন পড়ছিলাম ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে, তখন কিন্তু 4 ধরনের দেখছিলাম, সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত। বোঝা গেছে? এখন দেখি দ্রুত অ্যান্সার করো, চেষ্টা করো, সবাই চেষ্টা করো। চেষ্টা করো, এটার উত্তর কি হবে বলো তো? অধ্যাপক, অধ্যাপক, অধ্যাপক। এখানে এর উচ্চারণটা কোন ধরনের, সংবৃত নাকি বিবৃত? তুমি আগে দেখো তুমি উচ্চারণটা কিভাবে করো, একবার উচ্চারণ করো তাকে, অধ্যাপক, অধ্যাপক, তাই তো? এবার বলো, এবার তো মোটামুটি শিওর হইলা। আচ্ছা আলিশা তুমি তো বললে যে ক হবে, আবার জান্নাত বলল যে 4 হবে, সিমি বললে যে ক হবে, তাই তো? যাই হোক, এই বলেছে ও কই। আচ্ছা, উচ্চারণটা আগে একটু লিখিত। এখন তুমি যদি বলো যে অধ্যাপক লেখা আছে মানে আমাকে এইভাবে উচ্চারণ করতে, না, উচ্চারণ আমি যেমনে করি সেমনে, অধ্যাপক, অধ্যাপক, কি বলো, অধ্যাপক। এখন এই অটা কিসের মতো উচ্চারণ হচ্ছে বলো এবার দেখি। এই অটা এখানে কি ও এর মতো উচ্চারণ হয়ে গেল না? এবার অ যখন ও এর মতো উচ্চারণ হবে, ও ও, ঠোঁটের উন্মুক্তি কি কম না বেশি? অ আর ও, ও বলার সময় ঠোঁটের উন্মুক্তি কিন্তু কমে যায়, কমে যায় না? আবার অ যখন বলছো অ, তখন কিন্তু তোমার কি ঠোঁটের উন্মুক্তিটা অনেক বেশি থাকে। তো সেই সেন্স থেকে পাশাপাশি এবার উচ্চারণের এই দিক থেকে উভয় দিক বিবেচনা এটা কিন্তু
আমার কাছে সংগৃহীতটাই কিন্তু একেবারে কারেক্ট বলেই মনে হচ্ছে। কি বলো তোমরা, তোমরা কি একমত? যারা যারা বলেছে ক উত্তর, তোমাদের অভিনন্দন, তোমাদের উত্তর হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো পরবর্তী এমসিকিউ চলে যাই। বলছে র একটি কোন ধ্বনি, এটা সবার পারার কথা। একজনও যদি ভুল উত্তর দিয়েছে তোমাদের কিন্তু খবর আছে। র একটি কোন ধরনের ধ্বনি, আমি এটা কিন্তু বলেছি ব্যঞ্জন ধ্বনি ক্লাসিফিকেশনে। দ্রুত বলো র একটি কোন ধরনের ধ্বনি। কে আগে উত্তর দিতে পারে আমি এটা দেখবো। সবার আগে উত্তর দিতে পারে কে দেখি? র কোন ধরনের ধ্বনি? এই যে এইসব জায়গা থেকে বলছিলাম প্রশ্ন আসবে, দেখো বিগত বছরগুলো, এগুলো কিন্তু ঢাবির খ ইউনিটের প্রশ্ন বিভিন্ন বছরগুলোতে আসছে। বলো বলো বলো। বলো র একটি কোন ধরনের ধ্বনি? রটা কি তোমার তরল নাকি উষ্ণ নাকি কম্পনজাত নাকি তারণজাত, কোনটা? তিনের ঘ বলছো তারণজাত। আলিশা বলেছ ঘ। আচ্ছা তুমি সর্বপ্রথম উত্তরটা দিয়েছ। সবাই তো বলছে তিনের ডি অর্থাৎ ঘ। দেখি কেউ কি ভিন্ন কিছু বলে কিনা। নতুন একটা বিষয় লাগতেছে তরল, তাই না? বাদ বাকিগুলো তো জানা, কম্পনজাত উষ্ণ তারণজাত। আচ্ছা হ্যাঁ, তোমরা তাহলে মনোযোগ সহকারে যে ক্লাসটা করছো মোটামুটি বোঝা গেছে। যদি মনোযোগ সহকারে ক্লাসটা না করতে তাহলে কিন্তু বলতে পারতে না শেষ পর্যন্ত। ঠিক আছে, লাবিব, ঈশিতা, মৌমিতা, শাহরিয়ার, জয়, সিমি, জান্নাত, প্রতীক, যারাই বলেছো তোমাদের সকলের উত্তরটাই সঠিক হয়েছে। র হচ্ছে একটি তারণজাত ধ্বনি। পরের এমসিকিউটা দেখো, বাংলা বর্ণমালাভুক্ত ওই এবং ও হচ্ছে কি মৌলিক ধ্বনি, যৌগিক স্বর, যৌগিক বর্ণ, দ্বিলেখ বা দ্বিস্বরধ্বনি যাই বলো। এই যে এই প্রশ্নটা যে উত্তর দিতে পারবে তাহলে আমি মনে করব সে খুব সুন্দরভাবে ধ্বনি ও বর্ণের পার্থক্যটা বুঝছে। প্রশ্নটা খুব বেশি ট্রিকি আপাত দৃষ্টিতে যা মনে হয় তা কিন্তু না, আমি আগেই বলে দিলাম। এবার একটু উত্তরটা করে দেখো। ধ্বনি বর্ণের পার্থক্য যদি কেউ বুঝে থাকো তাহলে আমি মনে করি এই প্রশ্নের উত্তরটা পারার কথা। এই যে ঢাবিতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, যেমন সরাসরি সহজ প্রশ্ন দিছে র কি তারণজাত, এরকম প্রশ্নও আসতে পারে। দেখে বলো 4 নম্বর এমসিকিউর অ্যান্সার কি হবে বলো। বলো বলো 4-এর অ্যান্সার কি হতে পারে? দেখো আগে মাইনাস করা শিখো। যখন তুমি বুঝতে পারতেছো না যে সঠিক উত্তর কোনটা হবে আমার কাছে, তখন আমি আগে এক্সপ্লোডিং মেথডটাকে ফলো করি। এই যে দিলেখ, এটা তো কোনোটার মধ্যে পড়েই না। এটা তো আমি কখনো বলেছি এরকম কোন ধ্বনি আছে? এটা বাদ, শেষ। এখন আমার কাছে কি কি আসে? মৌলিক, যৌগিক আর স্বর আর যৌগিক বর্ণ, তাই তো? এই 3টা অপশন আছে। এখন দেখো আমি যখন মৌলিক স্বরধ্বনি বলছিলাম রস্বই অ, আ, রস্বই রস্য, এ, ও এবং এ, এই যে 7 ধরনের যে স্বরধ্বনি মৌলিক, ওই আর ও কি এই 7টার মধ্যে পড়ে? এই 7টার মধ্যে কিন্তু পড়ে না। তাহলে এই যে মৌলিক ধ্বনি এটাও কাটা। এখন তোমার কাছে অপশন আছে 2টা, একটা হচ্ছে যৌগিক স্বর আর একটা হচ্ছে যৌগিক বর্ণ। কি রে, কি ব্যাপার? সবাই দেখি একাধারে ঘ উত্তর দিচ্ছ। হ্যাঁ, দিলেখ, এই নামে কি কোনো ধ্বনি আছে? আমি বলছি এ পর্যন্ত ক্লাসে কোথাও দিলেখ নামে কোনো কি আছে কোথাও? কেমনে কেমনে কি হবে না কিন্তু। একজন বলছো 4-এর বি। আচ্ছা 2জন বলছো, মিম আর জান্নাত, তোমরা 2জন বলছো 4-এর বি হবে। দেখি ভিন্ন কেউ কিছু বলে কিনা। অপশন কিন্তু 2টা হাতে এখন, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে গ। যৌগিক বর্ণ না যৌগিক স্বর? এত সোজা হলে প্রশ্নটা আমি রাখতাম না। তোমাদের আসলে টেস্ট করতে যাচ্ছি যে তোমরা ঠিকভাবে বিষয়টা বুঝছো কিনা। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত বলো, নাকি আর কেউ বুঝতেই পারতেছো না? বলো খ হবে নাকি গ হবে, কোনটা তোমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? দেখো এই যে যৌগিক স্বরধ্বনি বলে কিন্তু একটা বিষয় আছে, বুঝছো? দেখো এই একজন বলছো সি, তাই তো? একজন বলছো সি, কাব্য নাকি? আচ্ছা আচ্ছা, আর কেউ বলবা নাকি ভিন্ন কিছু? দেখো আমি এটা তোমাদের ব্যাখ্যা করে বুঝাই দিই, প্রশ্নটা আসলে ট্রিকি আছে।
ওই আর ও, দেখো স্বরবর্ণ যে 11টা, তার মধ্যে এরা স্বতন্ত্র বর্ণ, ঠিক আছে মানলাম, কিন্তু এই যে ওই আর এই যে আমার ও, এরা কিন্তু স্বাধীন মৌলিক স্বরধ্বনি না, এরা কেবল যৌগিক। কেন যৌগিক? এই ওই যখন বলছি ও যোগ রস্যই ওই, আবার ও যখন বলতেছি তখন আসে ও যোগ রস্য ও, ঠিক আছে না? এই হচ্ছে আমার ওই, এই হচ্ছে আমার কি ও, এইভাবেই তো উচ্চারিত হয়। এখন অপশন আছে তোমার দুইটা, একটা হচ্ছে স্বর আর একটা হচ্ছে বর্ণ। যৌগিক যে এটা তো বুঝে গেলাম, বাট স্বর আর বর্ণ পার্থক্যটা কোথায় আছে? দেখো স্বর বলতে এখানে তোমাকে স্বরধ্বনির কথাই বলতেছে, বর্ণ বলতে স্বরবর্ণের কথাই বলতেছে। এখন প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে বর্ণমালাভুক্ত। দেখো বর্ণমালাভুক্ত, আমি আগেই বলছি ধ্বনি হচ্ছে যেটা তুমি উচ্চারণটা লিখে প্রকাশ করতে পারো, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত আওয়াজকে লিখে প্রকাশ করে একটা প্রতীকের মাধ্যমে, ওইটা হচ্ছে তোমার ধ্বনি, তাই তো? এখন এই যে ওই ও, তুমি কিন্তু উচ্চারণটা এইভাবে করো, কিন্তু এই ওই আর ও এটাকে প্রকাশ করার জন্য কি তোমার স্বাধীন কোনো বর্ণ আছে? আছে কি? নাই কিন্তু। তাহলে ওই ওই আর ও এটা কিন্তু তোমার যৌগিক স্বরধ্বনি এই দিক থেকে কিন্তু হয় না, হয় কি তোমার যৌগিক বর্ণ। কারণ কি? এই যে ওই আর ও আমার বর্ণমালার অন্তর্ভুক্ত। আমি এই যে ওই বা ও, এটা জাস্ট চোখে দেখি, যখন আমি উচ্চারণ করি এটাই তো ধ্বনি, তাই না? ভাষার প্রাণ কি? ভাষার প্রাণ ধ্বনি না? এই ওই আর ও উচ্চারণ করি, এটা ধ্বনি। কিন্তু বর্ণ কখন হয়ে যায়? যখন আমি ওই আর ও এই দুটো এখানে লিখে ফেলি, তখন এই যে এই দুইটা হচ্ছে কি আমার বর্ণ। বুঝতে পারছো বিষয়টা? ধ্বনি কেন নয় আর বর্ণ কেন, বিষয়টা ক্লিয়ার হয়েছে? এ বুঝছো সবাই? দেখি যাই হোক, অনেকে বলছো বি, অনেকে বলছো সি। যারা সি বলছো, যদি আন্দাজে বলে থাকো তোমাদের জন্য এক বালতি সমবেদনা, যদি বুঝে বলে থাকো তাহলে অবশ্যই আমি ধরে নিচ্ছি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করেছিলে। একেডা শাহরিয়া মিম কমো না, আমার শরম করে। কেন বাবা, তোমাকে কি আমি বিয়ের প্রস্তাব দিছি তোমার শরম লাগে? হ্যাঁ, কেউ কি এখানে বলছে যে বিয়ের প্রস্তাব দিছে না প্রেমের প্রস্তাব দিছে তোমাকে যে শরম লাগতেছে? তোমাকে তো বলা হয়েছে তুমি উত্তর করো। শরম করার কি আছে এখানে? লাজ লজ্জা শরম ভেঙে উত্তরটা করেই দাও, বলনি? বুঝছো? আচ্ছা দেখো, আর একটা প্রশ্ন তোমাদের জন্য আছে লাস্টে। হ্যাঁ ব্যাস, দেখো এ ধ্বনির বিবৃত উচ্চারণ, তাই তো? আর দুইটা আছে। এই যে এ ধ্বনি, এ উচ্চারণ করো, বিকৃত হয়েছে কোথায়? বিকৃত কোথায় হয়েছে? দেখো এ ধ্বনির উচ্চারণ কিন্তু দুই ধরনের, একটা হয় এ আর একটা হয় হচ্ছে এ, তাই তো? এখন সংবৃত আর বিবৃতর ক্ষেত্রে শুরুতে যে বলছিলাম না, তোমার বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, সংবৃত মানে হচ্ছে তোমার কিছুটা বিকৃত উচ্চারণ। কিন্তু এই এ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে এসে পুরোটা টোটাল উল্টাপাল্টা হয়ে গেছে। কেমন? এই যে সংবৃত আর বিবৃত, এর অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো তুমি এই জায়গায় যখন উচ্চারণ করবে দেহ, দেহ এটাকে এর মতো, শেষ, শেষ কেউ বলো না শেষ? হ্যাঁ শেষ বলে, ঠিক আছে, গ্রামের মানুষ বলে শেষ, খেলা শেষ। হেথা, কেউ কি বলো হেথা? হেথা বলো কেউ? হ্যাঁ বলতে পারে আদিবাসী মানুষরা, আমরা বলি না। তাহলে এই তিনটা যে মাইনাস হবে এটা তো আমি আগেই বুঝে গেলাম। বাকি থেকে কোনটা? অপশন থেকে একটা হাতে, ব্যাস এটাই উত্তর। কেউ কি বলো তেলা পোকা? তেলা, তেলা পোকা কেউ বলে? বলে না কিন্তু, বলে তেলা পোকা, এইটাই সঠিক উচ্চারণ। তাহলে এই যে এর উচ্চারণটা কিন্তু আমার এখানে কিসের মতো হলো? তেলা, তেলা, এ এ। এখন এই এর উচ্চারণটা তোমার কি হচ্ছে? বিকৃত উচ্চারণ হচ্ছে। বুঝতে পারছো? কারণ এর ক্ষেত্রে সংবৃত আর বিবৃত সংজ্ঞাটাই উল্টাই যাচ্ছে। এর ক্ষেত্রে বিকৃত হচ্ছে এ, এটা হচ্ছে কি তোমার সংবৃত, এইটা হচ্ছে তোমার বিবৃত। কথা বুঝে আসছে? দেখো পরের এমসিকিউ তো আসো, 6 নম্বর আসো। সমযোগ ছয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে কি হয়েছে? ম রূপান্তরিত হয়ে ওই যে ন এখানে হয়েছে। এবার চ ধ্বনি বলে, চ কোন ধরনের ধ্বনি দেখি, চ কোন ধরনের ধ্বনি? এটাই আজকে লাস্ট প্রশ্ন, দ্রুত তোরা উত্তর দিয়ে দে ভাই, দেখি কে সঠিক উত্তরটা করতে পারে। ছয়ের উত্তরটা কে বলবে দেখি, দ্রুত বলো ছয়ের উত্তরটা। বলো বলো।
ছয়ের এ বলেছো একজন। আচ্ছা, সোহানা তুমি বলেছো এ, কাব্য বলেছো সি। তাহলে এ তে কি আছে? তালব্য। সি তে আছে হচ্ছে তোমার অল্প প্রাণ, তাই তো? আচ্ছা, আমি কিন্তু তোমার কাছে ধ্বনির পরিচয়টা জানতে চাইছি। উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনির পরিচয়টা কি? আমরা যে 5টা বর্গ পড়েছিলাম না, ক চ ট ত প, এই 5 ধরনের বর্গের মধ্যে 25টা বর্ণ ছিল না? ওই উচ্চারণের স্থান অনুযায়ী তুমি বলো যে চটাকে কোন ধরনের ধ্বনি আমি বলতে পারি, বলো। হ্যাঁ মোরসালিন তুমি বলেছো ছয়ের এ, জুই বলেছো ছয়ের এ, হ্যাঁ মিমা বলেছো ছয়ের এ। দেখি কেউ কি ডিফারেন্স কিছু বলবে? ডিফারেন্ট কিছু? হ্যাঁ তারেক তুমিও তো বলেছো ছয়ের ক। আচ্ছা, সবার কাছে এই কটাই মনে হচ্ছে নাকি? হ্যাঁ আসলেই তো কই তো উত্তর হবে, কি বলো? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। 2 নম্বর বর্গে চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, এই যে 5টা ব্যঞ্জন আমার কি? আমার তালব্য ব্যঞ্জন। তাহলে দেখছো এই যে এই সবগুলো প্রশ্ন কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা, নাকি 6টাই? আচ্ছা ব্যাস, শেষ, কি বলো? তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমাদের এখানেই কি হলো, সমাপ্ত হলো, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এখন বিশ্ববিদ্যালয়ে তোমাকে এমনি এমনি এসে সিট দিয়ে দিবে তোমাকে যে আসেন ভর্তি হন, এটা কলেজ না। বুঝতে পেরেছো? ছোট ছোট কলেজগুলো এরকম করে, যারা এসএসসি লেভেলে ভালো রেজাল্ট করে তাদের কিন্তু ডেকে ডেকে নিয়ে যায়, আপনার ভর্তি হন এখানে, আপনার এই কলেজে আসেন। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে ভিন্ন চিত্র। তোমাকে একটা ভর্তি পরীক্ষা না, আমি এটাকে একটা যুদ্ধ বলতে পারি। কথা বুঝছো তো? এটা কিন্তু এক ধরনের যুদ্ধ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ইউনিটে পরীক্ষা দাও না, কিন্তু তোমার কিন্তু বাংলা বিষয়টা আছে, আছে না? তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটি সিট তুমি পাইতে চাও, তাহলে তোমার প্রিপারেশনটা হইতে হবে সেই লেভেলের, উচ্চ লেভেলের। খুব কঠিন অধ্যাবসায় লাগবে, দৃঢ় মনোবল লাগবে, কনসিস্টেন্সি লাগবে। মূল বিষয় যেটা, কনসিস্টেন্সি লাগবে, রেজিস্ট্যান্স লাগবে। তুমি একটা বিষয় পারতেছো না, লেগে থাকো ক্রমাগত। তোমার সাথে যারা ইনস্ট্রাক্টর আছে, মেন্টর আছে, বিভিন্ন সোর্সেস আছে, অনেক মানুষের আছে, তুমি জানো যত বেশি জানবে তত বেশি শিখবে, তত বেশি এটার ইমপ্লিমেন্টেশন করতে পারবে। তাই তো আজকে যে তোমাদের যে টপিকটা পড়াইলাম ধ্বনি ও বর্ণ, মোটামুটি এখানেই শেষ। ধ্বনি বর্ণ এখানেই শেষ। আরো কিছু আছে হয়তো, তোমার আভিধানিক ক্রম ট্রম আছে, আজকে ক্লাসে তো এটা সম্ভব না। পরবর্তী ক্লাসে হয়তো তোমাদের আমি অভিধানের ক্রম বা উচ্চারণ, বানান বা সন্ধি, যাই হোক, পদ প্রকরণ, ইটসেট্রা বিভিন্ন যে টপিক গুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে হট টপিক গুলো, এগুলো নিয়ে কিন্তু আমি আবার তোমাদের সামনে আসবো। বুঝতে পারছো? তাহলে আজকে ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না। বুঝতে পারছো? যতটুকু পড়াইছি, যা পড়াইছি, সময় সুযোগ থাকলে এটা আরেকবার রিভিশন দেখবে। বিভিন্ন উৎস সমূহ আছে, এই যে প্রবুক সহ আরো বিভিন্ন অভিযাত্রীর যে বইগুলো আছে, তোমরা এই বইগুলো দেখবে, বইগুলো ঘাটাঘাটি করে এগুলো জানবে। এগুলো হচ্ছে একেবারে বেসিক, কঠিন বিষয় এখনো যাই নাই, এগুলো একেবারে বেসিক। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু সামনে আরো বিভিন্ন ধরনের ফ্রি ক্লাস থাকবে, বুঝছো? ক্লাসগুলো করবে নিয়মিত। যদি ক্লাস করো কোনো লস নেই, লাভই আছে। একটা শব্দ হলেও তুমি নতুন শিখতে পারবা। বুঝতে পারছো? অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এগুলো জানাটা আরো বেশি জরুরি। ধ্বনি ও বর্ণ থেকে শতভাগ 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 নিশ্চয়তা আমি দিচ্ছি, একটা প্রশ্ন তুমি মোটামুটি পাবা, একেবারে ধরে রাখো। আর প্রশ্নগুলো কেমন হয় সেটা তো প্র্যাকটিসে করাইলাম, তাই না? 5-6টা এমসিকিউ প্র্যাকটিস করলাম না, এইভাবেই তোমার প্রশ্ন আসবে। বুঝতে পারছো? তাহলে শেষ পর্যন্ত যারাই ছিল আমার সাথে সকলকে ধন্যবাদ। অনেকেই সংযুক্ত হয়েছিল। আসলে শুরু থেকে যারা শুরু করে, একটা জার্নি শুরু করলে শেষ পর্যন্ত সেটা দেখে ছাড়তে হয়, শেষ দেখে ছাড়তে হয়। বুঝতে পারছো? ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ দিয়ে করবে। কোথাও না বুঝতে পারলে জানাবে, তোমাদের সাথে আবার অনেক সময় দেখা হবে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।